বাসায় ফেরার পথে হঠাৎ আমার ওড়না টান পড়ল। আমি পেছনে তাকিয়ে দেখি লেমন। ভয়ে আমার গা ছমছম করছে। এলাকার সবাই এক নামে চেনে লেমনকে। সবাই দূর থেকে গুন্ডা বললেও সামনে তাকে গুন্ডা বলার সাহস পায় না, কারণ সবারই নিজের জানের ভয় আছে। লেমন এলাকার নাম করা গুন্ডা। গুন্ডা বলছি কেন? এমন কোনো সপ্তাহ নয় যে কারোর সাথে মারামারি করে না। কারণে বা অকারণে সে যেখানে সেখানে মারামারি করে। কখনো কখনো নিষ্পাপ ছেলেগুলোকে মেরে আসে, রক্তাক্ত করে আসে। ওদের পরিবারের সবাই এমন। ওর ভাইয়েরা, ওর চাচা, মামারা সবাই নাম করা। এলাকার সবাই ওদের ভয় পায়। লিমনকে দেখে আমার হাত পা কাঁপতে লাগলো। কী হলো, এভাবে কাঁপছো কেন? আপনি আমার ওড়না ধরছেন কেন? তোমাকে একটা কথা বলবো। বল। আচ্ছা, আগে ওড়না ছাড়ুন। লেমন আমার ওড়না ছাড়ার সাথে সাথে আমি চোখ মুখ বন্ধ করে সজোরে দৌড় দেই। লিমন দাঁড়াও দাঁড়াও বলতে বলতে আমার পেছন পেছন দৌড়াতে লাগলো। ও যদি ওড়না না ছাড়তো, আমি ওই ওড়না ছেড়ে দিয়েই দৌড়ে বাসায় চলে আসতাম, কারণ ওটা ছিল আমার গায়ের দেওয়া এক্সট্রা ওড়না। সাথে করে ক্রচ ওড়নায় ছিল, তাই ওই ওড়না ছেড়ে গেলেও কোনো সমস্যা হতো না। অনেক মেয়েই ক্লাসে শুধু ক্রচ ওড়নাই পরে আসে। কিছু দূরে যাবার পর দেখি আমাদের এলাকার এক মুরব্বি, আর তখনই লিমন তাকে দেখে থেমে যায়। আমি গিয়ে মুরব্বি কাকার হাত ধরে ফেলি। কী হয়েছে, এভাবে দৌড়াচ্ছিস কেন? তুই অমুকের মেয়ে না? তুই জানিস তোর বাবা আমার ছাত্র? আমি ওকে পড়িয়েছি, খুব ভালো ছাত্র ছিল তোর বাবা। আমি তাকে কোনো উত্তর দিতে পারছিলাম না, ভয়ে আমার কলিজা শুকিয়ে গেছে। তিনি আমার চুপ থাকা দেখে একাই বলল, কুকুর ধাওয়া করছে। আমি শুধু মাথা নাড়িয়ে হুম বললাম। তারপর তিনি আমার হাত ধরে আমার বাসায় পৌঁছে দিলেন। আমার আব্বুর প্রবাসী, আম্মু বাসায় নেই যে আব্বুকে কিছু বলবো। বাসায় গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেই। আম্মু জিজ্ঞাসা করে কী হয়েছে। অনেকক্ষণ কান্না করার পর আম্মুকে সব কিছু বললাম। আম্মু বলল, কয়েকদিন স্কুলে যেতে হবে না, আর গেলেও আমি নিয়ে যাব সাথে। যেই কথা সেই কাজ। গেলাম না স্কুলে, কিন্তু কয়েকদিন পর আমার এক্সাম টেস্ট, টাকা জমা দিতে হয়, তাই আম্মুকে সাথে করে স্কুলে নিয়ে গেলাম। হঠাৎ ফোন এলো আম্মুর কাছে। আমার চাচাতো ভাইকে খুঁজে পাচ্ছে না, মাত্র 2 বছর বয়স ওর। বাসায় কান্নাকাটি লেগে গেছে। আম্মু স্কুলে রেখে বাসায় চলে আসে। কী আর করার, কাজ শেষ করে আমাদের বাসা থেকে অনেকটা দূরে বাসার 2টা মেয়ে আছে, ওদের বললাম আমি আজ তোমাদের সাথে যাব। ওরা অপেক্ষা করলো আমার জন্য। আমরা 3জনে একসাথে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় আজও লিমনকে দেখা যাচ্ছে না, তাই ভয় কিছুটা কম লাগছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখি আমার সাইড ব্যাগটা টান লাগছে। ব্যাগটা আমার ডান সাইডের কাঁধে জোড়ানো। পেছনে ফিরে দেখি লিমন আমার ব্যাগটা টেনে ধরেছে। আমার ক্লাসমেট দুটো ওকে দেখেই দৌড়ে চলে যায়, আর আমি অসহায়ের মতো লিমনের দিকে তাকিয়ে বলি, আমাকে যেতে দিন প্লিজ, ব্যাগ ছাড়ুন আমার। কিন্তু ও আমার ব্যাগ ছাড়ে না, উল্টে আমাকে ধমক দিয়ে বলে, সেদিন তো দৌড়ে পালিয়েছিলি, আজ কী করবি? আজ তোকে আমি আমার বাসায় নিয়ে যাব। এই বলে লিমন আমার ব্যাগ ধরে টানতে টানতে কিছু দূর নিয়ে যায় আমাকে। আমি ঠিক বুঝতে পারছিলাম না আজ লিমন এমন কিছু করবে যার জন্য সমাজে আমি মুখ দেখাতে পারবো না। কিছু দূর যাওয়ার পরে আমি মনে মনে ভাবতে লাগলাম, কী করা উচিত এখন আমার। আমি কি চিৎকার করব, চিল্লাবো? চিৎকার করে বা চিল্লালে করে কোনো লাভ নেই, কেননা কেউ যদি দেখে লিমন আমার ব্যাগ ধরে টানছে, তবে কেউ সামনের দিকে এগিয়ে আসবে না, কারণ লিমনকে সবাই ভয় পায়। এমনকি লিমনের পুরো পরিবার লিমনকে ভয় পায়। আমি কোনো দিশা না পেয়ে আমার ব্যাগটা কাঁধ থেকে খুলে দেই দৌড়। ব্যাগে রয়ে যায় লিমনের কাছে, আর আমি দৌড়ে বাসায় চলে আসি। লিমন ভেবেছে ব্যাগ টেনে ধরলে হয়তো আমি ওর সাথে চলেই যাব, কেননা ব্যাগে আমার বই রয়েছে আর এক্সামের অল্প কদিন বাকি। বই ছেড়ে তো আমি পালিয়ে যাব না। কিন্তু বোকা গুন্ডা বুঝেই নি বই তো আমি আরও 1000বার কিনতে পারবো, কিন্তু সতীত্ব হারালে তার লাখ টাকার বিনিময়ে কিনতে পারবো না। তাছাড়া ব্যাগে আমার 2টা বই ছিল মাত্র, ওই 2টা কিনে নেওয়া যাবে। আমি বাসায় গিয়ে হাউমাউ করে কাঁদতে থাকি। আম্মুকে খুলে বলি সব। আম্মু এলাকার একজন কাকার কাছে সব কিছু খুলে বলে। সে আশ্বাস দেয় লিমন আর আমাকে কোনো ঝামেলা করবে না। আম্মুকেও বলে দেয়, তোর জসিম কাকাকে সব বলেছি আমি, সে বলেছে এরপর আর কোনো ঝামেলা করবে না ওই ছেলে। আমি কিছুটা স্বস্তি পাই, কারণ জসিম কাকাও খুব ডেঞ্জারাস পারসন। কিন্তু তা পরের দিন আমি যা দেখতে পাই তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। দেখি জসিম কাকা আর লিমন দুজন মিলে হাসাহাসি করছে। তাহলে নিশ্চয়ই জসিম কাকা সব কিছু বলে দিয়েছে লিমনকে। এখন আমার কি হবে? লিমন যদি আমার কোনো ক্ষতি করে দেয়? আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাচ্ছি, আর তখনই লিমন আমাকে দূর থেকে ডেকে বলে, আমার নামে বিচার বসাও? আমার নামে বিচার দেয় তোর মা অন্যের কাছে? তোকে আর তোর মাকে আমি দেখে নিব। আমি কোনো দিকে না তাকিয়ে বাসার দিকে ফিরে যাই। স্কুল, মার্কেট সব জায়গায় যাওয়া বন্ধ করে দিই। শুধু বাসায় বসে থাকি। কিছুদিন ভালোই লাগে না আমার, হতাশায় ভুগতে থাকে আমি। কি করব এখন আমি? বাসায় বসে না হয় পড়বো, কিন্তু এক্সামের সময় এক্সাম দিতে যাব কি করে? আম্মুকে কেঁদে কেঁদে বলি, কী করব এখন বলো তো?
আম্মু আব্বুকে বিদেশে ফোন করে সব জানায়। আব্বু এলাকার মেম্বার মাতব্বর সবাইকে জানায়, কিন্তু সবার একই কথা, ওই ছেলেকে কেউ কিছু বলতে পারে না, কারণ ওই ছেলের পিছনে বড় গ্যাং আছে। ওকে কিছু বললে কেউই ভালো থাকবে না। এদিকে আমার এক্সাম চলে আসে। লিমন তো অপেক্ষায় আছে। এক্সাম তো দিতে যাবই আমি, তখন ও সামনাসামনি হবে। আমার আজ পরীক্ষা, আমি পরীক্ষা দিতে যাব, ওর সামনেই দিয়ে যাব, কিন্তু ও আমাকে চিনতেই পারে না, বরং আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। ঠান্ডা মাথায় পরীক্ষা দিই আমি, কারণ আমার যেভাবেই হোক পরীক্ষায় পাশ করতে হবে। আমি স্কুল লেভেলটা পেরিয়ে যেতে পারলে আমার ঝামেলা কমবে কিছুটা, কারণ তখন আর আমার এই স্কুলে পড়তে হবে না। আমি দূরে কোনো কলেজে ভর্তি হতে পারবো আর লিমনের যন্ত্রণা থেকে বাঁচতে পারবো। আমার পরীক্ষার দেওয়ার দিন শেষ হয়, আবার আমি লিমনের সামনে দিয়ে বাসায় চলে আসি, কিন্তু এবারও লিমন আমাকে চেনে না। কারণ হলো আমি বোরখা পরে পরীক্ষা দিতে গিয়েছিলাম, আর এমন বোরখা পরেছি যেটা পরলে আমাকে ইয়াং একদম দেখাবে না। বয়স্ক মহিলা অমন বোরখা পরেন। আর আমার সাথে আমার আম্মু আর আমার কাকি, তিনজন একসাথে যাই আমরা, তাই বোঝার কোনো ক্ষমতা নাই যে ওই তিনজনের মধ্যে আমি একজন। এইভাবে সব পরীক্ষাগুলো আমি শেষ করি। লিমন শেষ পরীক্ষা দিয়ে আসার সময় আন্দাজ করে এই তিন মহিলা প্রতিদিন এমন টাইমে কই যায়। আমরা চলে আসছিলাম, তখন লিমন প্রশ্ন করে, আপনারা কোথায় যান আর কোথা থেকে আসলেন? জি, আমরা পরীক্ষা দিয়ে আসলাম। এই বয়সে পরীক্ষা, পড়ালেখার কোনো বয়স নেই ভাই। আমার কাকি লিমনের প্রশ্নের উত্তর দেয় আর আমরা চলে আসি, কিন্তু লিমন ঠিক বুঝে যায় যে এই বোরখা পরা মহিলাগুলোর মধ্যে আমি আছি। কিছুদিন পর আমার রেজাল্ট হয়, আমি টেস্টে অ্যালাউ হই। এতদিন ক্লাস করিনি ঠিক আছে, কিন্তু এখন তো আমার কোচিং করা লাগবে। কিছুদিন পর তো ফাইনাল এক্সাম, তাই কোচিং ক্লাস মিস দেওয়া যাবে না। পরের দিন আমি আম্মু কাকিদেরকে নিয়ে স্কুলে রওনা দেই। লিমন এমনভাবে অন্যদিকে তাকিয়ে থাকে যেন আমাদেরকে দেখেই না। এভাবে 2 দিন যায়, ও আমাদেরকে একটু ফলো করে না। কাকি বলল, তাহলে তুই একাই যাওয়া আসা কর, আমাদের আর আসতে হবে না তোর সাথে। ও তোকে চেনে না যখন, আর ঝামেলাও করবে না। আমিও সম্মতি জানালাম। পরের দিন আমি একাই কোচিংয়ে জন্য যাওয়ার জন্য একই রিয়াকশান। লেমন জামানা আমাকে চেনেই না। আমি শান্তির নিঃশ্বাস ফেলে ওর সামনে দিয়ে স্কুল চলে গেলাম, কিন্তু আসার সময় আমার সাথে যা ঘটে তা আমি কল্পনাও করিনি একবারের জন্য। আমি স্কুল থেকে বাসায় যাবার জন্য হাঁটছি, আর ঠিক তখনই লেমন পেছন থেকে আমার হাত টেনে ধরে। নিজেকে খুব চালাক ভাবো তাই না? তুমি চলো শাখায় শাখায়, আর আমি চলি পাতায় পাতায়, বুঝেছ? আজ কে রক্ষা করবে তোমাকে? এই কথা বলে লিমন আমার হিজাবটা মুখের পাশটা খুলে ফেলে, আর আমি আমার বুকের ভিতর জমিয়ে রাখা সমস্ত ভয়কে বুকের ভিতরে দাপন করে মুচকে একটা হাসি দিয়ে বলি, কী চান আপনি আমার কাছে? জোড়াজোড়ি না করে সহজে বলুন। আমার সাধ্য থাকলে আপনি তা আপনাকে দিব, কিন্তু কোনো রকম জবরদস্তি করবেন না, কেমন? এবার আমার হাতটা ছাড়ুন। কথা দিলাম আমি পালাবো না। আমি আপনার সামনেই আছি, সামনেই থাকবো। হা হা, আমি যা চাই তুই আমাকে দিবি? হ্যাঁ দিব। তাহলে শোন, আমি তোর আমি তোর ভালোবাসা চাই, তোকে চাই। চল আমার সাথে। ভালোবাসা চাইলে আমাকে চাইলে জোর করেন কেন? ভালোবাসা ভালোবাসা পেতে হয়, ভালোবাসা অর্জন করে নিতে হয়। জোর করে দেহ পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। তুমি কি আমাকে ভয় পাও না? আমি কেন, এলাকার সবাই আপনাকে আর আপনার পরিবারকে ভয় পায়। হা হা, জানি আমি। আমি এখন তোমাকে রেপ করলেও কেউ আমার চুলটা পাকা করতে পারবে না। বুঝলাম আমি সেটা, তবে এটা করে কি লাভ হবে বলুন তো? আমার শরীরটা পাবেন আপনি, কিন্তু আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। হয়তো আমি সমাজে মুখ দেখাতে পারবো না, ভেবে নিজেকে শেষ করে দেব। একটা জীবন গড়ে ওঠার আগে নিঃশেষ হয়ে যাবে। অথচ শরীর পেতে হলে অনেক জায়গা আছে যেখানে 500 টাকার বিনিময়ে আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন। তারা নিজ ইচ্ছায় আপনার সামনে এসে দাঁড়াবে। দয়া করে আমার জীবনটা নষ্ট করেন না। কথাগুলো শেষ হতে না হতে লেমন ঠাস করে আমার গায়ে চড় বসিয়ে দেয়। তোকে বলেছি আমি তোর দেহ চাই। তোকে আমি বলেছি আমি তোরে করব। আমি তোকে শুধু উদাহরণ দিয়ে বুঝিয়েছি। আমি তোকে ভালোবাসি, ভালোবাসা বুঝিস? আমি তোকে ভালোবাসি, আর ভালোবাসার বস্তুটা ক্ষতি একটা পশুও করবে না। যেখানে আমি তো একটা মানুষ, মানলাম আমি খারাপ মানুষ, তবে মানুষ তো নাকি? লিমনের কথা শুনে আমি তো রীতিমতো অবাক। কী বলে ছেলে? যা, তোকে আজ আমি ছেড়ে দিলাম, আর তোকে জ্বালাবো না, কিন্তু বিয়ে তোর আমাকেই করতে হবে, আর এটাই শেষ কথা। যা এবার। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে ওখান থেকে প্রস্থান করলাম। বাসায় গিয়ে আম্মুকে সব জানালাম। আম্মু বলল, তুই চুপচাপ থাক, কোনো কিছু বলবি না, শুধু তোর এক্সামটা শেষ হোক, তারপর তোকে আমি দূরে এক কলেজে ভর্তি করে দেবো। আমি রেগুলার কোচিং নিলাম, নিমন এখন আমাকে আর জ্বালায় না। হঠাৎ একদিন আমার এক ক্লাসমেট জানিস বিন্দু, রিতার ভাই না ক্লিনিকে ভর্তি, অবস্থা খুব খারাপ। কেন, কী হয়েছে রিতার ভাই? রিতার ভাই তোকে খুব পছন্দ করে জানিস? হ্যাঁ, সেটা তো আমি জানি, গতকাল আমাকে প্রপোজ করেছে। হ্যাঁ,
তোকে যখন প্রপোজ করেছে তখন লিমন ভাই নাকি দেখে ফেলেছে আর সুযোগ পেয়ে ওকে ইচ্ছে মতো মেরেছে আর বলেছে বিন্দু শুধু আমার, ওর দিকে কেউ হাত বাড়ালে আমি ওর জীবন নিয়ে নিব। আল্লাহ, এখন রিতার ভাইয়ের কী অবস্থা? কই এখন কে? এখন ক্লিনিকে? তাহলে ক্লাস শেষ করে আমরা ক্লিনিকে গিয়ে একবার দেখে আসবো না? আচ্ছা, ক্লাস শেষ করে আমি আর আমার ক্লাসমেট ক্লিনিকে গিয়ে রনিকে দেখে আসি। ওকে প্রচুর মার মেরেছে লিমন, লোকজন ফিরিয়েছিল বলে, নইলে হয়তো রনির দেখতে যেতে হতো। বাসার ফেরার পথে দূরে দেখি লিমন দাঁড়িয়েছে। এই যে শুনুন। লিমন দৌড়ে এসেছে। আপনি রনির ভাইকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন মেরেছেন? ও তোমাকে প্রপোজ করলো কেন? আজব, প্রপোজ তো যে কেউ করতে পারে। চুপ, একদম চুপ। আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? প্রপোজ যে কেউ করতে পারে না। তোকে আমি ছাড়া কেউ প্রপোজ করতে পারবে না। আমি তোকে ভালোবাসি, আমি তোকে প্রপোজ করবো, আর কেউ না। প্লিজ আপনি আমার জীবন থেকে সরে যান। আমি আপনাকে হাত জোর করে বলছি। আমাদের সোসাইটি, আপনাদের সোসাইটি অনেক আলাদা। আপনার পরিবার, আপনার পরিবেশ অনেক ভিন্ন। আমাদের মিল কোনোদিনও সম্ভব না, কারণ আমি আপনাকে কোনোদিন ভালোবাসতে পারবো না। ভাগ্য তো আমাকে তোর বাঁচতেই হবে। জীবনে যা চেয়েছি তাই পেয়েছি, এখন শুধু তোকে পাওয়ার বাকি। তুই আমার হবি, আর এটাই সত্যি। উল্টোপাল্টা কোনো কথা না বলে এখন মেজাজ খারাপ করিস না। যা, বাসায় যা। আমি যেন আর কোনো দিন শুনি না আমার জন্য কোনো ছেলের হাত আপনার হাতে মার খেয়েছে। তোর দিকে কেউ নজর দিলে মাইন না, আমি ওর জান কেড়ে নিব। কথাটা মাথায় রাখিস। আমি বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আমার কোচিং ক্লাস শেষ হয়ে ফাইনাল এক্সামটাও চলে আসলো। আগে ও আমার বাসার সামনে আসতো না, এখন ইদানিং আমার বাড়ির মেইন গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে। উদ্দেশ্য আমাকে এক নজর দেখার, কারণ আমার এক্সাম শেষ, এখন আমি বাসার বাইরে বের হই না। আমাকে দেখেও না না অনেক দিন, তাই দাঁড়িয়ে থাকে বাসার সামনে দলবল নিয়ে, ওর বন্ধু বান্ধব নিয়ে। এলাকার লোকজন এটা ফলো করছে, কিন্তু কেউ কিছু বলে না, কারণ জানে সব ভয় সবারই আছে। একদিন আমার ছোট বোন বাসা থেকে বেরিয়ে দোকানে গিয়েছিল। আসার সময় দেখে লিমন ওর বন্ধুরা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। লিমন ওকে ডাকে, শোন, তুমি বিন্দুর বোন না? জি। বিন্দুকে বলবে ও যেন 10 মিনিটের মধ্যে আমার সাথে এখানে দেখা করতে আসে, আর যদি না আসে তাহলে আমি নিজেই বাসায় ঢুকে ওর রুমে গিয়ে ওর সাথে দেখা করে আসবো। আপু তো বাসায় নেই, কোথায় গেছে? আপু তো নানুর বাড়ি গেছে। কবে আসবে? রেজাল্টের দিন আসবে। এতদিন বেড়াতে সব জায়গায়। আচ্ছা তুমি যাও, ও এলে যদি পারো আমাকে একটু জানিও। জি আচ্ছা। বোন আমার হেব্বি বুদ্ধি, ঘরে থাকা বোনকে নানু বাড়ি পাঠিয়ে দিয়েছে। আপু জানিস, ওই গুন্ডাটা আমাকে ডেকেছে আর এই বলছে, আর আমিও ওগুলো বলে দিয়ে এসেছি। খুব ভালো করেছিস সোনা, অন্তত কতগুলো দিন ভালো থাকা যাবে। কিছুদিন পর আমাদের রেজাল্টের দিন চলে আসে। আমি আর রেজাল্ট আনতে যাইনি। নেট থেকে এক ভাইয়া রেজাল্ট জেনে আমাকে জানায়। আমি খুব ভালো রেজাল্ট করি। আমার এক ক্লাসমেটের কাছ থেকে লিমন জানতে পারে আমার রেজাল্টের কথা। তারপর শুনি লিমন সারা এলাকায় মিষ্টি বিতরণ করছে, অথচ আমার সাথে এখনও দেখাই হয়নি। কিছুদিন পর আমি কলেজে ভর্তি হওয়ার জন্য স্কুল থেকে প্রশংসাপত্র আনতে যাই। যাবার সময় লিমনের সাথে আমার দেখা হয় না, কিন্তু আসার সময় হঠাৎ লিমন কোত্থেকে রিক্সা করে এসে আমার হাত ধরে টান দিয়ে আমাকে রিক্সায় তুলে ফেলে, আর রিক্সাওয়ালাকে বলে, চলো এবার। আর আমি চিল্লাচিল্লি করে বলতে থেকে, আজব তো, কী করছেন আপনি? আমাকে এভাবে টেনে হেসড়ে রিক্সায় তুললেন। প্লিজ হাত ছাড়ুন আমার, আমাকে যেতে দেন প্লিজ, আপনার পায়ে পড়ি, যেতে দিন আমায়। কোথায় নিয়ে যাচ্ছেন এভাবে আপনি আমাকে? প্লিজ আমাকে ছেড়ে দিন। আজ আর তোমাকে ছাড়ার জন্য আমি ধরিনি সুইরাট। আজ তো আমি তোমাকে আমার করেই তবেই ছাড়বো। আমি ভয়ে কাঁপতেছি। কী হবে আজ আমার? লিমন কী করবে এখন? ও কেন আমাকে এভাবে রিস্কায় তুললো? প্লিজ আপনার পায়ে পড়ি, ছেড়ে দিন আমাকে। বলছি না আজ তোমায় আমি আমার করেই তারপর ছাড়বো? মানে কি বলতে চাচ্ছেন আপনি? আপনি আমাকে, আমি তোমাকে আজ বিয়ে করব, বিয়ে। তাহলে তো তুমি আমার রেজিস্ট্রি করা সম্পত্তি হয়ে যাবে। কেউ আর আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। দেখুন আমি আপনাকে ভালোবাসি না, আর কোনো দিন বাঁচতেও পারবো না। দয়া করে আমাকে ছেড়ে দিন। এমন কাউকে বিয়ে করুন যে আপনাকে ভালোবাসে, আর জোর করে ভালোবাসা হয় না। আমি আগেও বলছি, এখনও বলছি। লেমন কিছুতেই আমার হাত ছাড়ছে না, আর যদি একবার আমাকে বিয়ে করে ফেলে তাহলে আমার জীবনটাই বরবাদ হয়ে যাবে, কারণ ও আর ওর পরিবার আমাকে কখনোই ভালো থাকতে দেবে না। শুনেছি ওর বড় ভাইয়ের বউ বিয়ের কদিন পরেই পালিয়ে গেছে, ওদের অত্যাচার সহ্য করতে না পেরে। আমি কাঁদছি রিস্কায় বসে, কত স্বপ্ন আমার, সব স্বপ্ন আজ মাটির সাথে মিশে যাবে। কী হয়েছে, কাঁদছস কেন? হাতে ব্যথা পাইছি। লেমন আমার হাতের ব্যথার কথা শুনে আমার হাতটা ছেড়ে দেয়। আমি চুপচাপ কিছুক্ষণ বসে থাকি রিস্কায়। কেঁদো না প্লিজ, হাত তো ছেড়ে দিয়েছি আমি, এখন কেন কাঁদছো? আর এভাবে শক্ত করে হাত ধরবা না, কেঁদো না প্লিজ। আমি চুপ করে আছি। কিছু দূরে যেতে দেখি অলিগলিময় বাড়িঘর, মানে জায়গাটা এক লাইনে অনেকগুলো ঘর, আরেক লাইনে অনেকগুলো ঘর,
ঘরের ভেতরে ঘর, আধা পাকা বাড়ি, টিনের বাড়ি। আমি সুযোগ বুঝে চলন্ত রিক্সা থেকে এক লাফে নেমে যাই, আর রিক্সা কিছু দূরে যায়। আমি লাফিয়ে পড়ার সাথে সাথে রাস্তায় পড়ে যাই। হাতে খুব ব্যথা পাই, ব্যথার দিকে কোনো খেয়াল নেই আমার। আমি উঠে দেই দৌড়, অলি গলিময় বাড়িঘরগুলোর ভেতরে ঢুকে যাই। এদিকে লিমন দৌড়ে আমার দিকে এগিয়ে আসছে। ও ঘরগুলোর সীমানায় আস্তে আস্তে আমি মাঝের একটা আধা পাকা বাড়িতে ঢুকে যাই, যাতে ও আমাকে খুঁজে না পায়। আর যদি একটা করে ঘরে খোঁজে আমাকে, ততক্ষণে আমি ঘরটাতে লুকিয়ে পড়ব। ওই ঘরের মানুষগুলো আমি আমার পরিস্থিতি বুঝিয়ে ফেলতে পারবো, কারণ একটা অপরিচিত মানুষকে তারা হঠাৎ করে তো ঘরে জায়গা দিবে না। আজকাল তো অনেকে ছদ্মবেশে বাসায় ঢুকে চুরি ডাকাতি করে। তো আমি দৌড়ে আর অনেকটা হাঁপিয়ে একটা বাসার রুমে ঢুকে পড়ি। আর ওই রুমের মহিলা আমাকে দেখে চিল্লিয়ে বলে, এই কে তুমি, কে তুমি, এইভাবে আমার ঘরে ঢুকছো কেন? আমি ততক্ষণে আমার হিজাবটা খুলে তাকে হাঁপাতে হাঁপাতে বললাম, আস্তে প্লিজ, জোরে কথা বললেন না আন্টি, আমি আপনাকে সব বলছি। কি হয়েছে তোমার, এভাবে কাঁপছো কেন? আমি আন্টিকে কেঁদে নিয়ে সব বললাম। একটা মস্তান ছেলে আমাকে তাড়া করছে, ও আমাকে পেলেই ধরে নিয়ে বিয়ে করে ফেলবে। আমি কোনো রকমে এখানে পালিয়ে এসেছি, ও আমাকে খুঁজে পেলেই আমাকে নিয়ে যাবে। দয়া করে আমাকে বাঁচান প্লিজ, ওর সাথে বিয়ে হলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, আমাকে বাঁচান। আমি জানি না ও এতক্ষণে প্রতিটা ঘর খোঁজা শুরু করছে। আচ্ছা মা, তুমি কেঁদো না, তুমি আমার সাথে আসো। আন্টি আমাকে তার আরেক রুমের আলমারির পেছনে নিয়ে দাঁড় করায় আর বলে, আমি না বলা পর্যন্ত তুমি এখান থেকে বের হবে না। আচ্ছা ঠিক আছে আন্টি। এদিকে লিমন সব রুমে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যেই বাসার রুমে আমি, সেখানে এসে গেছে। এই যে কাকি, এদিকে কি একটা মেয়ে এসেছে সুন্দর মতো বোরকা পরা? না তো, এখানে তো কোনো মেয়ে আসেনি। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা আমি তাহলে একটু দেখি। লিমন আন্টির কথা বিশ্বাস না করে ঘরে রুমে ঢুকে গেল। ওই রুমে তো দেখলেন, আমি যেই রুমে সেই রুমে এসে দেখলো। এদিকে আমি আমার হাত দিয়ে মুখ চেপে ধরে আলমারির পিছনে দাঁড়িয়েছি। লিমন আমাকে না পেয়ে চলে যায়। কিছুক্ষণ পর আন্টি আমাকে ডাকেন, আমি বেরিয়ে আসি। ও চলে গেছে। অনেক অনেক ধন্যবাদ আন্টি, কিন্তু এখন তুমি যাবে কি করে? দেখি আন্টি, আমার একটা কাজিন আছে, তাকে ফোন দেই, দেখি ভাইয়া কোথায়। তারপর আমি আমার কাজিন ব্রোকে ফোন দেই। সে আর তার এক বন্ধু নিয়ে এ বাসায় আসে। আন্টি ততক্ষণে অনেকবার আমাকে ভাত খেতে সাধেন, কিন্তু আমি খাই না। ভয়ে তো আমার কলিজা শুকিয়ে গেছে, খাবো কি করে? ভাইয়া আসার পর ভাইয়াকে সব বলি। ভাইয়া আমাকে অন্য রাস্তা নিয়ে আমাদের বাসায় না নিয়ে একেবারে তাদের বাসায় নিয়ে যায়। আমি আন্টিকে বিদায় জানিয়ে চলে আসি ভাইয়ার সাথে খালামণির কাছে। সেদিন আমি বুঝতে পারি আমাদের প্রথম পরিচয়, আমরা মানুষ। কারো উপকার করতে জাত ধর্ম কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। আমি মুসলিম জেনেও আন্টি আমাকে আশ্রয় দেন। আন্টি হিন্দু হয়ে আমাকে বুকে জড়িয়ে ধরেন। সত্যি সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। আমরা মানুষ, এটাই আমাদের বড় পরিচয়। আমি খালামণির কাছে গিয়ে খালামণিকে জড়িয়ে ধরে কান্না করে দিই। খালামণি আমাকে সান্ত্বনা দিয়ে বলে, যা এবার ফ্রেশ হয়ে নেই। আমি তোর মাকে ফোন দিয়ে জানাই যে এখন চিন্তা করবে। আমি ফ্রেশ হই, খালামণি আমাকে জোর করে খাইয়ে দেয়। এদিকে আমার কাজিন অভ্র আমাকে বলে, তুই এখান থেকে যা কিছুদিন, তোর এখন বাসায় যেতে হবে না, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হোক তারপর না হয় যাস। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। খালামণি আম্মুকে ফোন দিয়ে সব কিছু জানায়। আম্মু আমাকে নিয়ে কিছুদিন অভ্র ভাইয়াদের বাসায় থাকতে বলে। অভ্র ভাইয়া রাতে দেখি আমার জন্য কয়েক সেট জামা কাপড় নিয়ে আসে। আমি রাতে ভয়ে ঘুমাতে পারি না। চোখ বুঝলে লিমনের ভয়াবহ স্মৃতি আমায় আঁকড়ে ধরে। ঘুম আসে না আমার। লাইট জ্বালিয়ে বিছানায় বসে আছি। অভ্র ভাইয়াকে দেখে আমার রুমের লাইট জ্বলছে আর দরজা খোলা। কী রে, ঘুম আসনি? ঘুম আসছে না। না, গান শুনবি? আচ্ছা চল আমার সাথে। অভ্র ভাইয়া একটা গিটার নিয়ে বসে বাজাচ্ছে আর আমাকে গান শোনাচ্ছে। এদিকে গান গাইতে গাইতে গল্প শুনতে শুনতে সকাল হয়ে যায়। দেখছিস, সকাল হয়ে গেছে, আমি আর বুঝতেই পারিনি। যা এবার ঘুমিয়ে পড়, নইলে সারাদিন মাতাল মাতাল লাগবে। মাতাল মাতালকে আর কি মদ খেলে যেমন হয়? ভাইয়া আমার না মদ খাওয়ার খুব ইচ্ছা, আমাকে কি মদ এনে দিবি একদিন? কি থাপ্পড় খাবি? মদ খাবে? হি হি। হাসতে হাসতে আমি রুমে চলে এলাম। পরের দিন সকাল থেকে ঘুম, সারাদিন ঘুমিয়েছি। সন্ধ্যাবেলা অভ্র ভাইয়া এসে বলল, তোর জন্য একটা জিনিস আছে। কি এনেছো দাও? আগে চোখ বন্ধ করে আচ্ছা করলাম। এই নে। কি? তুই না মদ খাবি বললি? বলেছি তো, এটাই মদ। খাই আমি? খেলে কিন্তু হুঁশ থাকবে না তোর। খেয়ে রুমের দরজা বন্ধ করে শুয়ে থাকবি, বাইরে বের হবি না কিন্তু। আচ্ছা। কিছুক্ষণ পর হঠাৎ আমাকে দেখে অভ্র ভাইয়া হাত থেকে পানির গ্লাসটা পড়ে যায়, আর আমি অবাক হয়ে ভাইয়ের দিকে তাকাই। ভাইয়া এক ধ্যানে আমার দিকে তাকিয়েছে। কী হলো, ওইভাবে আমার দিকে তাকিয়েছে কেন তুমি ভাইয়া? তুই এটা কী করছিস? কী করছিস মানে? কী পরছিস? কী পরছিস? শাড়ি পরেছি। খালামণি নাকি এটা তোমার বউয়ের জন্য কিনেছিল, কিন্তু আমি গিয়ে যখন বললাম খালামণি আমাকে আপনার একটা শাড়ি দিন, খালামণি আমাকে এটা বের করে দিল। আমি পরার পর খালামণি বলল, এটা নাকি তোমার বউয়ের জন্য কিনে রেখেছিল, কিন্তু আজ থেকে এটা নাকি আমার।
বিশ্বাস করো অভ্র ভাইয়া, আমি যদি জানতাম এই শাড়িটা খালামণি তোমার বউয়ের জন্য কিনে রেখেছে, তাহলে আমি কিছুতেই পরতাম না এই শাড়ি। আমি এই শাড়ি পরেছি বলে তুমি আমার উপর রেগে এইভাবে তাকিয়েছো আমার দিকে? দাঁড়াও, আমি এক্ষুনি খুলে ফেলছি শাড়ি। আরে না না, আমি রাগ করি নি, খুলতে হবে না শাড়ি। আমি তো তোকে দেখছিলাম, তুই কত বড় হয়ে গেছিস। আমি তো তোকে পিচ্চি ভেবে এসেছি এতদিন, আজ শাড়িতে তোকে দেখে আমি অবাক হয়ে গেছি। আর তুই অনেক সুন্দরী বটে, এই জন্য ওই ছেলে তোর পিছু নিয়েছে। দূর, কী যে বলো না তুমি ভাইয়া। কিন্তু আজ শাড়ি কেন পরতে মন চাইলো? আমার ইচ্ছে ছিল আমি শাড়ি পরেই মদ খাবো, কিন্তু কেন? যদি মাতাল হই তবে শাড়ি পরে নাচবো আর মাতলামি করব। শাড়ি পরে মদ খেতে হবে কেন? আরে ভাইয়া, ইচ্ছে বুঝো না, এটা আমার ইচ্ছে। ওরে ইচ্ছে রে, মাতলামি করতে করতে শাড়ি খুলে গেলে বুঝবি। ধুর, কি বলছো? মদ খেয়ে ঘরে বসে থাকতে তাহলে আর সমস্যা কি? কিন্তু দেখবো না তো, হি হি। তোর মদ খেতে হবে না, ওটা আমাকে দে। কেন? আমি খাই, তুই আমাকে পাহারা দে। না আমি খাবো না, না আমি খাবো না, আমি যা, ভেঙেই ফেললি। পরে গেলে তো হাত থেকে। যা, এবার কারো খাওয়া হলো না। এরা হলো না শাড়ি পরে মদ খাওয়া আমার, শুধু শাড়ি পরলাম। দে তোর মোবাইল দে, পিক তুলে দে, স্মৃতি হয়ে থাকুক আজকের দিনটা। আচ্ছা এই নাও মোবাইল, কিন্তু তোমার ফোন দিয়ে তুলবে না কিন্তু, খবরদার। আচ্ছা রে আচ্ছা। ভাইয়া আমাকে অনেকগুলো ছবি তুলে দিল, আমি একটা পিক নেই তোর? একটাও না। আমার কাছে পিক থাকলে কি হবে? আমি কাউকে পিক দেই না। আমি কেউ না, তুমি কেউ না, তুমি অভ্র ভাইয়া, হি হি। পিক তুলে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমি চলে গেলাম রুমে। পরদিন সকালে, কিরে তোর কেমন লাগছে আমাদের এখানে? ভালোই লাগছে খালামণি। তাহলে এখানকার কলেজে ভর্তি হয়ে যা না, তাহলে ওই বদমাশ ছেলে তোকে আর পাবে না, আর কোনো ঝামেলা করবে না। এখানে এখানে ভর্তি হবো? হলে সমস্যা কি অভ্র? সমস্যা নেই, তবে বাসায় সবাইকে রেখে এখানে থাকবো, খারাপ লাগবে তো। ভালো কিছু অর্জন করতে হলে গেলে কখনো কখনো কিছু ত্যাগ করতে হয়, তা তো জানি। দেখ কী করবি, তুই সিদ্ধান্ত নিয়ে আমাকে জানা, তারপর আমি তোর মাকে জানিয়ে দেব। আমি ভেবে দেখলাম আমি এখানেই নিরাপদ থাকবো, লিমন আমাকে খুঁজে পাবে না, আর জ্বালাবে না। তাই সিদ্ধান্ত নিলাম খালামণি এখানকার একটা কলেজে ভর্তি হবো। অভ্র ভাইয়া আমাকে সাথে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিলেন। আসার পথে অনেকে অভ্র ভাইকে ডেকে ডেকে বলছে, কিরে ভাবিকে নিয়ে কই গেছিলি, এত স্বার্থপর, জানালি না? ট্রিট দেওয়ার ভয়ে লুকিয়েছিস? আরে কি বলছিস, ও তো আমার। জানি জানি, সব জানি। ঘন্টা কয়েক আগে দেখলাম হাত ধরে রাস্তা পার করছিস। আরে ও এমনই, রাস্তা পার হয়নি কখনো, এত গাড়ি ঘোড়া, তাই হাত ধরে পার করছিলাম। তবে যাই বলিস, ভাবি কিন্তু সুন্দর। আরে শালা, এটা আমার খালাতো বোন। ও সরি, ইটস ওকে ভাইয়া। শালা এত সুন্দর বোন ঘরে তোর, আর আমি যে এখানে সিঙ্গেল, তার খেয়াল রাখো না? কী বলছিস এগুলো? চলো তো অভ্র ভাইয়া, ভালো লাগছে না। কলেজে ভর্তি হয়ে বাসায় আসি, খালামণিদের আমাদের খেতে দেন। কলেজের সব সামলা শেষ। খালামণি, এখন সব চিন্তা বাদ দিয়ে শুধু মন দিয়ে পড়াশোনা করবি, কেমন? জি খালামণি। এরপর থেকে প্রতিদিন কলেজ যাওয়া শুরু করি, ক্লাস করতে যাই প্রতিদিন, কারণ লেখাপড়ায় আমি কোনোদিন গাফিলতি করি না। একদিন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ অভ্র ভাইয়া সেই একটা বন্ধু গোলাপ নিয়ে আমার সামনে হাজির। কী হলো, এভাবে সামনে দাঁড়ালেন যে? প্রপোজ করতে হলে তো সামনেই দাঁড়াতে হবে। মানে মানে আই লাভ ইউ। হোয়াট? ইয়েস, ইটস ট্রু। অভ্র ভাইয়ের বন্ধু আপনি? সেই সুবাদে আপনি আমার ভাইয়া হন। আশা করি আর কখনো মনের সামনে এইভাবে দাঁড়াবেন না। আসি। আমি চলে যাচ্ছিলাম, আর অভ্র ভাইয়ের বন্ধু আমাকে ডেকে বলে, দাঁড়াও বিন্দু, আমি তোমাকে সত্যি পছন্দ করি। তুমি আমাকে ভালোবাসতে না চাইলে আমি তোমার খালামণির কাছে আমার মাকে পাঠাবো, একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে। আমি তার কথায় পাত্তা না দিয়ে চলে আসি বাসায়। সন্ধ্যাবেলা দেখি অভ্র ভাইয়া তার বন্ধু মাকে নিয়ে খালামণিদের বাড়ি চলে আসে। খালামণি তার মায়ের সাথে কথা বলছে, আমি সালাম দিয়ে ওখান থেকে সরে এসে আমার রুমে গিয়ে বসি। আর তখনই অভ্র ভাইয়ের বন্ধু হুট করে আমার রুমে চলে আসে আমাকে খুঁজতে খুঁজতে। আপনি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে চলে আসি। আপনি যান খালামণি, আপনার মায়ের কাছে, খালামণির কাছে যান। যদি না যাই, দেখুন আমার ভালো লাগছে না, সামনে আসবেন না আপনি আমার। আসলে কি হবে? আমি কিন্তু চিৎকার করব। আর তখনই অভ্র ভাইয়া এসে এক হাত দিয়ে তার বন্ধু শার্টের কলার ধরে, আর এক হাত দিয়ে গালে থাপ্পড় বসে দেয়। আর এরপর ভাইয়া যা বলেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তুই এখানে কেন? ওর রুমে কী করছিস? কেন এসেছিস আন্টিকে নিয়ে বিয়ের প্রস্তাব দিতে? আমাকে জিজ্ঞাসা করেছিলি? আমাকে না বলে আসলি কেন? আর কাকে বিয়ে করবি তুই? হ্যাঁ, কাকে? বিন্দুকে? বিন্দুকে জানিস? জানিস তুই বিন্দুকে? বিন্দু আমার ভালোবাসা, ভালোবাসি ওকে আমি। বিয়ে করব আমি ওকে। যা এক্ষুনি বেরিয়ে যা, আর আন্টিকে গিয়ে বলবি তুই বিন্দুকে বিয়ে করতে চাস না। আর ও হ্যাঁ, চা খেয়ে যাবি। কাজটা ঠিক করলি না দোস্ত, একটা মেয়ের জন্য এইভাবে আমার গায়ে হাত তুলবি? হ্যাঁ তুললাম, যা এবার প্লিজ। অভ্র ভাইয়ের বন্ধু তার মায়ের হাত ধরে টেনে নিয়ে চলে গেল। ভাইয়া কী হয়েছে তোমার, এসব কী বলছো তুমি? হ্যাঁ বিন্দু, আমি তোমাকে ভালোবাসি, আর আমি মাকে এক্ষুনি বলে দিচ্ছি আমাদের বিয়ের আয়োজন করতে।
তুই অন্য কারো হবি এটা আমি মানতে পারবো না। ভাইয়া কী বলছো তুমি? আমি তোমার বোন হই, তুমি আমার ভাই। হ্যাঁ ভাই বোন আমরা, তবে মায়ের পেটের না। আমরা দুজন খালার পেটের ভাই বোন। তার মানে খালাতো ভাই বোন, আর খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে যায়। আমি মাকে এক্ষুনি বলছি, না ভাইয়া প্লিজ, আমি তোমাকে ভালোবাসি না। আমি তো তোমাকে ভাইয়ের চোখে দেখি, আমার পক্ষে তোমাকে বর ভাবা কোনোদিনই সম্ভব না। আমি তোমাকে বর হিসেবে মানবই না। দেখ বিন্দু, আগের যুগ কিন্তু মানুষ প্রেম করে ভালোবাসা করে বিয়ে করতো না, বাবা মায়ের পছন্দে বিয়ে করতো, ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম ভালোবাসা হতো। তুই আমাকে এখন বর হিসেবে মানতে পারবি না, 6 মাস পর হয়তো মানতে পারবি, আমার তাতে কোনো সমস্যা নেই। তখন না হয় আমাকে ভালোবাসিস। আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন জোর করে তোর কাছ থেকে ভালোবাসা দাবি নিয়ে আসবো না। ভাইয়া প্লিজ, আমি পারবো না তোমাকে স্বামী আসনে বসাতে, আমাকে তুমি মাফ করে দিও। আর খালামণি কিছু বলো না, তাহলে তিনি কষ্ট পাবেন। সত্যি তুই আমাকে বিয়ে করবি না? ভাইয়া আমি এখনও ছোট, প্রেম ভালোবাসা কি কেমনে তা আমি জানি না, কিন্তু তোমাকে আমি আমার ভাই হিসাবে জেনে এসেছি, সেখানে তোমাকে স্বামী মেনে নাও আমার পক্ষে সম্ভব না। আমাকে তুমি ক্ষমা করে দিও। ওকে, যদি কোনোদিন মনে হয় তুই আমাকে তোর স্বামী হিসাবে গ্রহণ করতে পারবি, তখন আমাকে জানাস, আমি সেদিন পর্যন্ত অপেক্ষা করব। অব্র ভাইয়া আমার রুম থেকে চলে যায়, আমি বসে বসে কাঁদতে থাকি। কী থেকে কী হয়ে গেল, লেমনের থেকে বাঁচতে এখানে আসলাম, আর এখানে এসে মনের অজান্তে অব্র ভাইয়াকে দুঃখ দিয়ে ফেললাম। কি করব আমি এখন? আমি যে ভাইয়াকে নিজের ভাই বলে জেনে এসেছি, তাকে তো আমি স্বামী কোনোদিন স্বামী হিসাবে মানতেই পারবো না। রাতের খাবার টেবিলে বসে ভাইয়া খালামণিকে জানায়, মা আমি বিদেশে যাব, যে করে হোক বিদেশে যাবার ব্যবস্থা করো। কিরে হঠাৎ তোর কী হলো? তুই বলতি না কোনোদিন তুই দেশের মাটি ছাড়বি না? আমার আর এখন দেশে থাকতে ইচ্ছা করছে না। প্লিজ তুমি আব্বু চাচুকে ফোন করে বলো ভিসা দিতে। আমি কি করে থাকবে একা একা? কেন বিন্দু আছে না, ও থাকবে। ও কি সারা জীবন এ বাসায় থাকবে? রাখতে চাইলে কি থাকবে, নাকি সারা জীবন? কি বললি? না কিছু না, বললাম আমিও কি সারা জীবন দেশের বাড়ি থাকবো নাকি? আসবো তো নাকি? আর আব্বু চাচু ওখানে গেলে তো যে কোনো সময় আসতে পারবো, যেতে পারবো। আমার একটু বিদেশে হাওয়া গায়ে মাখানো দরকার। উঠছিস কেন? খাওয়া শেষ কর। হয়ে গেছে। কি হয়েছে তোর অভ্র? জানিস কিছু? আমি কি করে জানাবো খালামণিকে? আমি কিছুই জানি না। কী রে তুই আবার উঠছিস কেন? আমারও খাওয়া শেষ খালামণি। অব্র ভাইয়া বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। কেন করছো এমন অব্র ভাইয়া? কী করছি? এই যে বিদেশ যেতে চাইছো, এই দেশের আবহাওয়াটা সহ্য হচ্ছে না, তাই একটু ঘুরে আসি। এই দেশের আবহাওয়া সহ্য হচ্ছে নাকি আমাকে সহ্য হচ্ছে না? তাহলে বলো চলে যাচ্ছি। পাগল হয়েছিস? ভালোবাসার মানুষ কি কখনো বিরক্ত হয়? সরি ভাইয়া, সরি বলতে হবে না। আমি দুঃখিত, ক্ষমা করিস আমাকে। মন দিয়ে পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়া। আর তুমি? আমি ঘুরে আসি বিদেশে। কিছুদিনের মধ্যে অব্র ভাইয়া বিদেশে চলে যাওয়ার সময় হাত ধরে বলে, আমার মাকে দেখিস। তোর হাতে আমার মাকে তুলে দিলাম। খালামণি একা হয়ে যান, এই প্রথম তার ছেলেকে ছেড়ে তিনি থাকছেন। কখনো অব্র ভাইয়া খালামণিকে ছেড়ে কোথাও থাকেনি, অথচ আজ আমার জন্য সে এত দূরে চলে গেলেন। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে, কিন্তু আমি যে কী করতাম, আমার সে স্বামী হিসাবে মেনে নেওয়া সম্ভব না। আমি খালামণির বাসায় থেকে পড়াশুনো করতে লাগলাম, এদিকে লেমন আমাকে হন্যে হয়ে ঘুরছে। আব্বু আম্মুকে সব খুলে বলল। আব্বু তার ভাই বোনদের সাথে ফোনে আলোচনা করলো কী করা যায়। পরে আব্বু তাদের জানালো, আব্বুর দাদার বাড়ি থেকে দূরে যে একটা জায়গা কিনেছে, সেখানে গিয়ে ঘর তুলতে চান, যাতে লিমন তার মেয়েকে কোনো ক্ষতি করতে না পারে কোনো দিন। সবাই সম্মতি দিল, কারণ আমার আর কাকাদের কোনো মেয়ে নেই। আমার আম্মু রে মেয়ে, সবাই ভালো চায়, তাই আব্বু আম্মুর সাথে সবার পরামর্শ করে নতুন জায়গায় ঘরের কাজ শুরু করলো। ঘর কমপ্লিট, আব্বু দেশে আসলেন ছুটিতে, আর আমাদের নিয়ে নতুন বাড়িতে উঠলেন। যেহেতু দাদার বাসা থেকে অনেকটা দূরে আমাদের নতুন বাসা, সেহেতু লেমনের আমাদের বাসার খোঁজ পেল না। আমি খালামণিকে নিয়ে বাসায় উঠি, তারপর নতুন বাসায় দুদিন থেকে খালামণিকে নিয়ে আবার খালামণির বাসায় চলে যাই। যেহেতু আমার কলেজ খালামণিদের বাসার ওখানে, অবশ্যই চাইলে আমি আমাদের এখান থেকে গিয়ে ক্লাস করতে পারতাম, কিন্তু খালামণি যে একা হয়ে যাবে, তাই আমি খালামণিকে বাসায় চলে যাই। মন দিয়ে পড়াশোনা করতে থাকি। অব্র ভাইয়া বিদেশে গিয়ে ভালো আছেন। এর মধ্যে অব্র ভাইয়ার ফুপা মারা যান। ফুপার কোনো ছেলে মেয়ে নাই, আর ফুপির যেহেতু স্বামী নেই, সন্তান নেই, সেহেতু শ্বশুরবাড়ি থেকেই বা কী করবে, তাই তিনি অব্রদের বাসায় চলে আসেন। খালামণি অব্রের ফুপুকে বুকে টেনে নেন। এরপর নাকি আম্মু খালামণিকে বলেন, আপা এখন তো তোমার ননদও আছে তোমার সাথে, বিন্দু তাহলে এখন আমার কাছে চলে আসে, কি বলো? কেন, বিন্দু কিছু বলেছে? না কিছু বলেনি, তবে আমার ভালো লাগছে না ওকে ছাড়া। আমারও যে মেয়েটার জন্য মায়া জন্মে গেছে অনেক। আচ্ছা দেখি বিন্দু কি বলে। খালামণি আমার কাছে এসে বসেন। তোর মা ফোন করেছিল? তাই আজ কথা হয়নি আমার সাথে? ও বলেছিল তোকে বাসায় নিয়ে যেতে চাই। ও আচ্ছা, তুই কি বলিস? আমারও যেতে ইচ্ছা করে, কিন্তু আপনি একা হয়ে যাবেন তো। না খালামণি, তাই কিছু বলিনি। সমস্যা নেই, মায়ের সন্তান মায়ের বুকে চলে যা। এখন তো আপদটা দূর হয়েছে, আমার জন্য চিন্তা করিস না, তোর ফুফু তো আছে। হ্যাঁ বিন্দু, আমি আছি তো। আমি
ভাবিকে দেখে রাখবো। আর তাছাড়া আমার তো আর কোনো ভাই ভাবি ছাড়া কেউ নেই, এখানেই তো থাকতে হবে সারা জীবন। আচ্ছা তাহলে আমি আগামীকাল আম্মুর কাছে চলে যাব। আমাদের আবার ভুলে যাস না। না খালামণি, কোনো দিন ভুলবো না। আমি অব্র ভাইকে বলে আমাদের বাসায় চলে আসি। যেহেতু তার ফুপু বাসা আছেন, তাই তিনি আমাকে আম্মুর কাছে চলে আসার অনুমতি দেন। ফুপু না থাকলে ভাইয়া কখনোই খালামণিকে ছেড়ে আসতে দিতেন না, আর আমিও আসতাম না। বাসায় এসে এখান থেকে গিয়ে মাঝে মাঝে ক্লাস করি। এদিকে অনেকগুলো দিন কেটে যায়। আমি ইন্টার কমপ্লিট করি, খুব ভালো রেজাল্ট হয় আমার। আমি ডিগ্রিতে ভর্তি হয়ে নতুন বাসায় আসার সাথে সাথে লিমন নামক দুষ্ট ছায়া আমার জীবন থেকে সরে যায়। কথায় বলে না, চোখের আড়াল মানে মনের আড়াল, হয়তো সেটাই হয়েছে। হঠাৎ ফ্রেন্ডদের পাল্লায় পড়ে আমি একটা ফেসবুক আইডি খুলি। দূর দূরান্তের মানুষের সাথে ফেসবুকে অ্যাড হই। বেশিরভাগজন অন্য মানুষ অ্যাড করি, কারণ অন্য জেলা সম্পর্কে, অন্য জেলা মানুষের সম্পর্কে, জায়গা সম্পর্কে জানার আগ্রহ বহুদিন। ফ্রেন্ড লিস্টে নেই সবাইকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার মাধ্যমে, কিন্তু কথা বলি তেমন কারোর সাথে না, লাইক কমেন্টের মধ্যে সীমাবদ্ধ। এর মধ্যে একটা ছেলের সাথে আমার কমেন্টে প্রায় কথা হয়। আমি কোনো পোস্ট দিলে সে কমেন্ট করে, আমি কমেন্টে রিপ্লাই দেয়, এইটুকুই কথা। ছেলেটার প্রোফাইল ইরোল লেখা, একটা ব্ল্যাক প্রোফাইল ছবি দেখা। খুব ভালো লিখে ছেলেটা, তার পোস্টগুলো হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু সমস্যা হলো যে এইসব লেখাই তার দুঃখময়। অনেক দিন যাবৎ আমরা একে অপরের লিস্টে থাকলেও ইনবক্সে কখনো কথা হয় না আমাদের। কিন্তু হঠাৎ একদিন ছেলেটা আমাকে সালাম দিয়ে নক দেয়, আর আমি তার মেসেজ পেয়ে রীতিমতো অবাক। কারণ এই ছেলেটাকে আমি কোনোদিন কোনো মেয়ের সাথে কমেন্টে তেমন কথা বলতে দেখিনি। ওর লেখায় কমেন্ট করলে শুধু ছোট্ট করে একটা রিপ্লাই আর পারাতো না, তারা আরও কয়েকটা রিপ্লাই দিল। সেই ছেলেটা আমাকে নক দিয়েছে, তাও আবার এতদিন যাবৎ লিস্টে আছে। আর তার নক দেওয়ার পর এতদিন পর আমি মেসেজটা সেন্ড করে উত্তর দিলাম, ওয়ালাইকুম সালামা, কেমন আছেন? জি ভালো, আপনি? জি ভালো। এত রাত পর্যন্ত জেগে আছেন? ঘুম আসছে না? আপনিও তো জেগেছেন? ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। আচ্ছা, আবার ঘুমিয়ে পড়ুন। আপনি ঘুমানোর চেষ্টা করুন, বেশি রাত জাগলে শরীর খারাপ হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সেদিনের মতো আমাদের কথা ওখানে শেষ। এরপর আমাদের আর কথা হয় না। 2-3 দিন পর পর আবার আমি রাত জেগে ফেসবুকিং করছি, নিউজ ফিডে দেখছি, ঘুম আসছিল না, তাই দেখি আবারও সেই মেসেজ দিয়েছি, সালাম দিলাম। আমি সালাম নিয়ে উত্তর দিলেন, আজও রাত জেগে আছেন? আজও সেম প্রবলেম, ঘুম আসছে না। কেন ঘুম আসে না শুনি? জানি না। আপনার কেন ঘুম আসে না? আমার তো কত রকম চিন্তা। কী চিন্তা? ওই সব না হয় পরে এক সময় বলবো। আচ্ছা ঠিক আছে। এইভাবে আমাদের টুকটাক অনেক কথা হলো। তারপর দুজন আমরা বিদায় নিয়ে ঘুম জানাই। এখন মাঝে মাঝে ও আমাকে ইনবক্স দেয়, হ্যালো হয়, এইটুকুই। একদিন ও আমাকে বলে, আমি আপনাকে নক দিলে আপনি তারপর কথা বলেন, কখনো তো নিজের থেকে একদিনও কথা বলেন না। এবার আপনি নক দিলে কথা হবে, আর আপনি নক না দিলে কথা হবে না। এই কথা বলে বিদায় নিয়ে অফলাইন হলো। সারাদিন যায়, সে তেমন মেসেজ দেয় না। আমিও কেন যেন ওর মেসেজের অপেক্ষা করি। এখন দেখি সে সত্যি সত্যিই নক দেয় না। অনলাইন দেখায় সবুজ বাতি জ্বলে, তবুও নক দেয় না। কী আর করার, বাধ্য হয়ে আমি নক দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? সারাদিন পর জানতে মন চাইছিল কেমন আছি আমি। আপনি তো সারাদিন কোনো খবর নেননি। আমি তো বলেইছিলাম আমি আপনার মেসেজের অপেক্ষায় থাকবো। খুব জেদি আপনি। অনেকটাই। এভাবে চলতে থাকে আমাদের কথোপকথন। আমরা কেউ কাউকে দেখিনি এখনও। একদিন ও আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার কেমন ছেলে পছন্দ? আর কি, সবার নাকি ভাবনা থাকে তার প্রিয় মানুষটা এমন হবে অমন হবে। আপনি কেমনটা চান? আপনার কল্পপুরুষ কোনটা? সত্যি বলবো? বলুন। আমার কল্পরাজ্যে যার পদচরণ, সে দেখতে হবে উজ্জ্বল শ্যামলা, তার চোখ দুটো একদম মায়ায় ভরা। চোখের দিকে তাকালে আমার ওই চোখে ডুবে যেতে ইচ্ছে করবে। আর চুলগুলো হবে অনেক সুন্দর, দেখলেই যেন আমার হাত বুলিয়ে দিতে ইচ্ছে করে। আর হাসিটা হবে এমন, ওর হাসি যেন সরাসরি আমার কলিজায় আঘাত করে। আর ও চশমা পরে, আর সে খুব রোমান্টিক হবে। আর সে আমাকে অনেক ভালোবাসে। ধুর, চশমাটাও তো পরি না, কোনো গুণই নেই আমার। হা হা। আচ্ছা, আমি কিছু জিজ্ঞাসা করি? করুন। আপনার কে কেমন মেয়ে পছন্দ? আমার কোনো মেয়ে পছন্দ নেই, মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। কথাটা শুনে আমি মনে মনে বলি, শালা, আমাকে কি তোর ছেলে মনে হয়? আর নর্মালি বলি, আচ্ছা ঠিক আছে, বিয়ে করলে কোনো ছেলেকে কইলেন। দূর, কী যে বলেন, বিয়ে করব না কোনো দিন। বিয়ে আর বউতে আমার অ্যালার্জি। মনে মনে বলি, আপনাকে কোনো মেয়ে বিয়েও করবে না। যে আনরোমান্টিক আপনি, আপনার টাইটেল দেখলেই বোঝা যায়। দুঃখে আর কান্নাকাটিময় লেখা, কোনো রোমান্টিক স্ট্যাটাস নেই। লেখা দেখলে মনে হয় 10-12 বার স্যাকা খেয়ে বসেছেন। এই মেয়ে চুপ করো না, কিছু না। আর একটা কথা বলি? বলুন। কিছু মনে করবেন না। না, আপনার আইডি নেমটা আমার একটু ভালো লাগে। কি একটা নাম, পুরনো পাপি। এটার নাম হলো? মেজাজ খারাপ হয় এমন নাম দেখলে। এই নামটা কেন দিয়েছেন?
আপনার কি কোনো নাম নেই? হা হা লিখে অফলাইন চলে গেলেন। পরদিন হঠাৎ করে দেখি আইডির নামটা চেঞ্জ। আইডির নামটা পুরনো পাপি থেকে রনু আহমেদ। আমি তো মনে মনে বহুত খুশি, সেই রকমের অবাক। ছেলেটা আমার কথাতে নাম চেঞ্জ করে দিয়েছে, নিজের নাম দিয়েছে আইডিতে। একদম ঠিক। তবে এখনও ওই ব্ল্যাক ইরোর প্রোফাইলের পিকটা চেঞ্জ করে লাগাবে? ওটাও চেঞ্জ হবে না। কেন হবে না? এমনি। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করতে হবে না। যদি আপনার কখনো মনে হয় তবে চেঞ্জ করে নিন। এখন আমাদের প্রতিদিনের কথা হয়। রন প্রবাসী, কাজের ফাঁকে ফাঁকে আমাকে নক দেয়, আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে ওকে নক দিই। আমাদের শুধু চ্যাটেই কথা হয়, এখনও ফোনে কথা হয়নি। আর দেখা দেখি তো দূরের কথা। একদিন হঠাৎ করে ও আমাকে নক দিয়ে বললো, আপনাকে এখন কথা জিজ্ঞাসা করে। আচ্ছা করুন। আমাদের শেষ কথা যদি আজই হয়, রাগ করবেন না? না, করবো না। কারণ কথাটা শুরু হয়েছে আপনার দ্বারা, সেটা হচ্ছে আপনার ইচ্ছাতে হওয়া উচিত। কিন্তু কারণটা কি জিজ্ঞাসা করবো? আর একটা কথা বলবো, তারপর উত্তরগুলো সব একসাথে দেবেন। বলুন। যদি কারণ না বলে উধাও হয়ে যায়, মনে একটা সংশয় থেকে যাবে, তাই না? যাই হোক, অনেকগুলো কথা বলে ফেলছে আপনাকে, বিরক্ত মনে করবেন না। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে নেবেন। মনে মনে বলি, শালা মায়া বাড়িয়ে মাঝপথে এসে বিদায় নিচ্ছিস? কে বলেছিল আমার সাথে কথা বলতে? কে বলেছিল আমাকে নখ দিতে? আমি কি নিজের থেকে নখ দিয়েছিলাম? আমি কি নিজে নিজে কথা বলেছিলাম আর টাইপ করলাম? আমার চোখে কোনো ভুল ধারণা পড়েনি আপনার। সত্যি বলতে কি, আর ফেবুতে আসার ইচ্ছে নেই, তাই আপনাকে এমনভাবে বলছি। মনে কিছু নেবেন না। আর যদি আসি, এই আইডিতে আর আসবো না। মনে মনে বলি, একবার যে এই ফেসবুকের নেশায় পড়েছে, সে কোনো দিন এই নেশা ছাড়তে পাবে না। তুমি যে অন্য আইডি দিয়ে ফেসবুকে এন্ট্রি নিবে, তা আমার বোঝা শেষ। আর টাইপ করলাম খুব নর্মাল। অন্য কোনো একটা আইডি আসলে অবশ্যই আপনাকে মেসেজ করব। আর যদি আগেই চিনতে পারেন, মেসেজ দিন, অপেক্ষায় থাকবো। আমি জানি ও অন্য আইডি থেকে আমার সাথে অ্যাড আছে, কিন্তু কোনটা ওর আইডি সেটা জানি না। চুপচে কিছু বলবেন? কি জানি, হয়তো চিনব না, নয়তো না। যেখানেই থাকেন ভালো থাকেন, আর একবার হারাবেন না। যেহেতু ভার্চুয়াল লাইফে আপনার সাথে আমার সবথেকে বেশি চ্যাট হয়েছে, সেহেতু মিস করাটাই স্বাভাবিক। আর আপনার লেখাগুলো মিস করব। অনেক লেখকের লেখার ভেতরে সামান্য লেখকের অনুভূতি প্রকাশে অব্যক্ত কথাগুলি একদিন পুরাতন হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এটাই আর কি আমাদের শেষ কথা? আমি তো আপনার জন্য আইডিটা চিনি না, আর আপনি নখ না দেওয়া পর্যন্ত তো আর কথা হচ্ছে না। আচ্ছা গেলাম, আল্লাহ হাফেজ। ভালো করে স্টাডি করবেন, বাবা মায়ের স্বপ্ন পূরণ করবেন, ছোটো বোনটাকে ভালো করে খেয়াল রাখবেন। দোয়া করি আপনার কল্পনায় কল্পপুরুষকে খুঁজে পান। সুখী হন। শুভরাত্রি। বাই। আল্লাহ হাফেজ। আর এসব লেখালেখি পড়া ছেড়ে দিয়ে নিজের পড়ার দিকে একটু মনোযোগ দেন। আচ্ছা, আর আপনিও এমন রাত জাগা বাদ দিয়ে ঠিকমতো ঘুমান। তাহলে এটাই শেষ কথা। সুখে থাকুন। কল্পনায় মানুষটাকে কল্পনায় রেখে কিংবা বাস্তবে রূপ দিয়ে সুখী হন। যদি না চিনতে পারেন আমাকে, 3 দিন অতিবাহিত হওয়ার পর রাত 12টায় বাংলাদেশের নিউজ টাইম ফিড থেকে দেখে বুঝে যাবেন কে আপনি। ইচ্ছে হলে ফোন দিবেন, অপেক্ষায় থাকবো। ঠিক আছে, তবে আমি যদি আপনার আইডিটা চিনি, আপনাকে খুঁজে নিতে পারবো। তাহলে কিন্তু আমিও আপনার মতো হারিয়ে যাব, আর স্থান নিব অন্য কোনো এক আইডিতে। তখন আপনারও আমাকে খুঁজে নিতে হবে। যদি খুঁজে না পান, তাহলে আমাকে চিরদিনের মতো হারাবেন, অর্থাৎ কখনোই আপনার সামনে আর আসবো না। আর যদি খুঁজে না পাই, তাহলে কোনো দিন হারাবো না আপনাকে। যদি কখনো এই আইডিটা ছেড়ে যায়, তবে নতুন আইডিতে এসে আপনাকে নক দিব। আল্লাহ হাফেজ। যেখানেই থাকুন ভালো থাকুন। তারপর আইডিটা ডিঅ্যাক্টিভ করে চলে যায়। ও ভেবেছিল ও যখন বলবে ও ফেসবুক থেকে চলে যাবে, তখন আমি ওকে যেতে বারণ করব। কিন্তু আমিও কম কি, আমি যেতে বারণ করিনি, কারণ আমি জানি ও ঠিক ব্যাক করবে আমার জীবনে। কারণ মায়া খুব খারাপ জিনিস, যদি একবার কারো উপর পড়ে যায় তা আর কাটানো যায় না। এদিকে আমি ওকে খুঁজেই বেড়াচ্ছি, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে খুঁজে পাওয়ার একটা ক্লু আছে আমার কাছে, সেটা হলো ওর লেখা। আমি আমার আইডি থাকা সব আইডিগুলো ঘুরে দেখলাম, কিন্তু ওর মতো লেখা কারো আইডিতে নেই। যদি একটা আইডিকে সন্দেহ হয়েছিল, তাই আমি এই আইডি টাইমলাইনে একটা পোস্ট করে আসি, কিন্তু সেখানে কোনো কমেন্ট বা রিপ্লাই আসে না। ও তো রিপ্লাই বা কমেন্ট করতো, সেটা ভেবে আমি আর পোস্টটা ডিলিট করে দিই। এভাবে 2 দিন অতিবাহিত গেলে আমি আর ওকে খুঁজে পাই না। এদিকে কিছুটা সময় খারাপ লাগা শুরু করতো। ততক্ষণে আমি বুঝতে সক্ষম হই আমি ওর মায়ে আটকে গেছি। কিন্তু এ সম্পর্কটা কিসের তা আমার জানা নেই। হয়তো কোনো একদিন নামহীন সম্পর্ক। 2 দিন হয়ে যাওয়ার পর খুঁজে না পেয়ে আমি আমার আইডিটা রাতে একটা পোস্ট করে লিখি, দেখুন আমি আপনাকে অনেক খুঁজেছি, কিন্তু পাচ্ছি না। আচ্ছা যান, আপনি উইনার, আমি ফেইলার। আমি হেরে গেছি, আপনিই জিতে গেছেন। এবার তো সামনে আসুন। এখন শুধু বাংলাদেশে টাইম রাত 12টা বাজার অপেক্ষা। আমি অপেক্ষায় আছি, দেখা যাক কী হয়। আর এই নামহীন সম্পর্কটা কোথায় গিয়ে পৌঁছায়, নাকি আজও এর পরিসমাপ্তি।
ভয় হচ্ছে কিছুটা, বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করছি। একটু পরে অবসান করতে চলছে আমার অপেক্ষার, নাকি চিরতরে হারিয়ে ফেললাম মায়ায় পড়ে মানুষটাকে। আমার 3 দিনে অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ টাইম রাত 12টার সময় আমাকে ওর নিউ আইডি থেকে মেসেজ দেয়। আমি তাড়াতাড়ি করে ওর প্রোফাইলে ঢুকি, দেখি প্রোফাইলে কোনো লেখা নেই। আমি ওকে বললাম, লেখা না থাকলে চিনব কী করে? কোনো লেখা দেখি না প্রোফাইলে। ও রিপ্লাই দেয়, কই লেখা নেই, এই তো কত লেখা। আমি আবার প্রোফাইলে ঢুকি, এখন কি লেখার অভাব? ওর টাইমলাইন জুড়ে কত লেখা, যাতে আমি লেখাগুলো না পড়তেই পারি না। দেখি সেই জন্য লেখালেখিগুলো অনলি মি করে রেখেছিল। আমার সাথে চালাকি করলেন। লেখাগুলো অনলি মি করে রেখেছেন যাতে আমি না চিনে আপনাকে আপনার লেখা পড়ি। এবার পাবলিক করুন। হা হা হি হি। কেন এভাবে গায়েব হলেন শুনি? দেখলাম আমার জন্য মায়া আছে কি না। কী দেখলেন? একটুও মায়া নেই। ওকে ভালো। এভাবে আমাদের চ্যাটিং চলতো। একদিন হঠাৎ রন আমাকে মেসেজ দেয়। আমার ভয়েস কলে কথা বললে কোনো সমস্যা আছে? নেই। কল দেয় মেসেঞ্জারে। আচ্ছা। রন কল দেয় মেসেঞ্জারে। আমি রিসিভ করে চুপ করে বসেছি। কেমন যেন অদ্ভুত শিওরণ বয়ে যাচ্ছে। ওপাশ থেকে রন কথা বলে, এই ছেমরি কথা বলো না কেন? জি। কেমন আছেন? জি ভালো। আপনি? এই তো চলছে। কি করো? বসে আছি। আপনি? বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশ দিকে। আচ্ছা দেখুন, পরে আবার কথা হবে বাই। আমি লাইনটা কেটে দেই। অনেকটা লজ্জা সংকোচ নেই। সেদিন প্রথম আমি রনের ভয়ে শুনি। সেদিন প্রথম কথা হয়, তারপর ফোন, তারপর আবার শুরু হয় মেসেজিং। সরি, আপনাকে আমি তুমি করে বলে ফেলছি। সমস্যা নেই, তুমি সুন্দর। আচ্ছা, তুমি আমাকে তুমি বলবা কেমন? আচ্ছা ঠিক আছে। কিছুদিন পর হঠাৎ একদিন রাত 12:30টার দিকে রন আমাকে মেসেজ দেয়, আমি তোমার ভয়েস শুনবো এখন। পিচ্ছি পাশে ঘুমাইছে ছোটো বোন, শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কিচ্ছু হবে না, আমি এখন ভয়েস শুনবো না মানে শুনবই, নইলে সারা রাত জেগে থাকবো, ঘুমাবো না। প্লিজ রন, জেদ করে না, দিনে কথা বলি না এখনই। আমি পারবো না, জাস্ট 2 মিনিট। তাহলে 1.5 মিনিট, না 1 মিনিট, না না, ওকে 30 সেকেন্ড। ওকে বাবা, ওকে দাও। রন ফোন দেয়। আমি এত রাতে বারান্দায় গিয়ে ফোনটা রিসিভ করে হ্যালো বলি। তারপর বান্দা শান্ত হয়। হয়েছে ভয়েস শোনা? এবার আগে লাইনটা কেটে দাও। মেসেজ লিখি, এত যে অনেক। আমি এংরি ইমোজি দিয়ে বলি, ঘুমাও, অনেক রাত হয়েছে। এর মাঝে একদিন আমাকে বলে, তুমি আমার বন্ধু হবে? হতে পারি, তবে কোনো দিন আমার প্রেমে পড়তে পারবে না। সত্যি রাজি? হে হে, বিয়ে আর বউতে আমার অ্যালার্জি। আর প্রেম ভালোবাসা মানুষ বিয়ে করার জন্যই করে। সো আমার দ্বারা এসব সম্ভব না। ভয় নেই, ভয় পেও না, বরং নিজেকে কন্ট্রোল করো, নিজেই যেন আমার প্রেমে পড়ে না যাও। আমার বইয়েই গেল। মনে মনে বললাম, না, বউতে অ্যালার্জি না। দেখবে জানো তো, কোনো দিন না কোনো দিন ভালোবাসো কি না, বিয়ে করো কি না, যেহেতু বন্ধু হয়ে যাও সেহেতু সম্পর্কটা সারা জীবন থাকবে। তখন দেখে নিব বিয়ে করো কি না। আমাদের দুজনের খবর নেই। আমাদের মেসেজিংটাই বেশি হয়। ফোনে খুব কথা হয়। আমরা দুজন একদম ভিন্ন প্রকৃতি। ও বিষাদপ্রেমী আর আমি লাভিং টাইপের। ও আনরোমান্টিক, আমি রোমান্টিক। ও নীল রং পছন্দ করে, আমার হলুদ। ও বৃষ্টিপ্রিয়, আমার আকাশ। কিন্তু একদিকে খুব মিল আমাদের। ও ভীষণ লাজুক আর আমি ভীষণ লজ্জাপতি। একদিন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। আমি ওকে বললাম, রন রন, বাইরে বৃষ্টি হচ্ছে। এইটুকু কথা বলে আমি লিখলাম, আর সে শুরু করে দিয়েছে বৃষ্টি আর আমাকে নিয়ে কবিতা। চলো না আজ সব অভিমান ভুলে বৃষ্টির জলে স্নান করি। সব ভুলে এসে তোর মোম হৃদয়ে ছুঁয়ে দিয়ে আলতো করে নরম দুহাতের স্পর্শে। জানো জানো কি ইচ্ছে আজ মেলেছে ডানা। আরও অনেক বড় কবিতা লিখে আমাকে পাঠায়। লেখা শেষে সে আমাকে বলে, চলো যাই, ভিজে আসি, বৃষ্টিতে করে আসি স্নান। রেগেমেগে বললাম, তোর কবিতা লিখতে লিখতে বৃষ্টি চলেই গেছে। অভিমান, হা হা, ভালো হয়েছে। সম্পর্কটা দিন দিন গভীর হচ্ছে। আমি ওর মায়ে আটকা পড়ে যাচ্ছে প্রতিনিয়ত। এখন অনলাইনে আসলে ওর মেসেজের অপেক্ষায় থাকি। ওর আইডিতে সবুজ বাতি জ্বলে কিনা চেয়ে থাকে। ওর সাথে কথা না হলে দম বন্ধ আসছে। কিছুতেই ভাবতে পারছি না আমি ওকে ছাড়া। ওর মেসেজ দিতেই লেট করলে রেগেমেগে আগুন হয়ে যায়। কখন তো কারোর জন্য এমন ফিল করা হয়নি। তবে কি ওর জন্য কেন এমন ফিল হচ্ছে? না ওকে দেখছি, না কখনো হাতটা ছুঁয়ে দেখছি। ও কোথায়, আমি কোথায়, তবুও ওকে এত আপন মনে হয়। তবে কি আমি ওকে? না না, তা কেন হবে? ও আমার বন্ধু, তাই হয়তো এমনটা লাগে, এর থেকে আর বেশি না। ইদানিং ওকে আমি অ্যাভয়েড করি, কারণ আমি অলরেডি ওর মায়ায় জড়িয়ে গেছি। আর একটু মায়া বাড়ালে আমার কপালে শনি আছে। ও বুঝতে পারে আমি ওকে অ্যাভয়েড করে চলেছি। তুমি কি আমাকে অ্যাভয়েড করে যাচ্ছ? কই না তো। চিন্তা করো না, বিয়ে, বউ, ভালোবাসা, অ্যালার্জি, এসবে আমি জড়াবো না। ভয় নেই তোমার, অ্যাভয়েড করতে হবে না। তুমি নিশ্চিন্তে আমার সাথে কথা বলতে পারো। মনে মনে বলি, ভয় তো আমাকে নিয়ে, কখন যে কী হয়েছে। সমস্যা নেই, আমি জানি তো তুমি অন্যরকম। আসলে আমি একটু বিজি থাকি তো, তাই অনলাইনে আসার সময় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
অনেক দিন আমাদের ফোনে কথা হয় না, তাই না? হ্যাঁ, আজ আমার ছুটি, ফোন দেয়? আচ্ছা। রন আমাকে ফোন দেয়, রিসিভ করে সকাল থেকে দুপুর অবধি আমরা দুজনে কথা বলি। অনেকটা সময় আর কি বলবো, কোনো কথাই পাই না। তারপর আমাকে বলে, তারপর বলো, তুমি বলো, না তুমি, না তুমি, বলো না, বলো না, তুমি বলো, তুমি বলো। আমি দুষ্টুমি করে ওর বলা কথাগুলো রিপিট করে বলছিলাম। ও যা বলছিল আমি তাই বলছিলাম। কী হলো, কী হলো, এমন করছো কেন, এমন করছো কেন বিন্দু, রন, কি কি, উফ, আমি রেগে যাবো কিন্তু, আমি রেগে যাবো কিন্তু। আমাকে ভেংচি কাটা হচ্ছে না, আমাকে ভেংচি কাটা হচ্ছে না। এবার দাঁড়াও, এবার দাঁড়াও, কী করবে শুনি, কী করবে শুনি? শোনো, শোনো, হুম, বলো, বলো, ভালোবাসি, ভালোবাসি, কি? হ্যাঁ, আরও রিপিট করো, হুম, আরও রিপিট করো। ও মা, আমি চুপ। কী হলো, দাও একটা পাপ্পি, পচা কোথাকার, রাখলাম আমি। হুম, শোনো তো, হুম, শুনেছি, লজ্জা পাচ্ছি খুব, ভালোবাসি, আই লাভ ইউ টু, থেকে যাও না আমার জীবনে। হুম, আমার তো বউতে অ্যালার্জি, সো নো নো নো, রাখছি। আমি ফোনটা কেটে দিই আর লাইনটা কাটার সাথে সাথে মোবাইলটা বুকে জড়িয়ে এক নিঃশ্বাস ফেলে, রন, ভালোবাসি। কিছুক্ষণ পর দেখি রনের প্রোফাইলে ইরোর লেখা পিকটা আর নেই। পিক চেঞ্জ করে নিজের পিক আপলোড করছে। আর ওর পিক দেখার সাথে সাথে বুকের ভেতরটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কম্পন অনুভূতি হচ্ছিল তা আমার নিজেরও অজানা। সবাই তো ভাবছে পিকটা লিমন অথবা অব্রে, তাই তো? না, পিকটা একদম অপরিচিত একজনের। এর আগে আমি তাকে কোনোদিন দেখিনি, অথচ আমার কাছে মনে হচ্ছে সে আমার কত বছরের চেনা, কত আপন। ওকে দেখার সাথে সাথে বুকের ভিতরে ধুকপুকুনিটা শুরু হয়েছে। বোঝাই যাচ্ছে এটা অন্যরকম ভালোবাসা, ভালোবাসার মানুষটাকে দেখতে পাওয়ার আনন্দ। এটাই হলো আমার রন। আমি ভাবতে পারিনি দেখতে যে পুরোটাই আমার কল্পনা পুরুষের মতো, উজ্জ্বল শ্যামলাল নজর কাড়া হাসি। ওর হাসি দেখতে দেখতে আমি শত ব্যথায় ভুলে যেতে পারি। ওর চোখে আমি ডুবে মরতে পারবো সহস্রবার। ওর চুল ইচ্ছে করছে একবার ছুঁয়ে দিয়ে। আমি যেমন কল্পনায় ভেবে রেখেছি ঠিক তেমনটাই দেখতে আমার রন। ভালোবাসার মানুষটা নাকি সবসময় প্রিয় মানুষটার চোখে সুন্দর হয়। তার জন্য কি রনকে আমার এত ভালো লেগেছে কিনা আমার জানা নেই। তবে আমার পৃথিবীতে যে ওকে পৃথিবীর সব থেকে সুন্দরী পুরুষটি মনে হচ্ছে, মায়ায় গ্রাস করে নিচ্ছে ও আমাকে বারবার। ইচ্ছে করছে এই মুহূর্তে যদি ওকে একটাবার বুকে জড়িয়ে নিতে পারতাম, ওর হাসি ভরা ঠোঁট ছুঁয়ে দিতে পারতাম ওই ঠোঁটে, এ জীবন বুঝি সার্থক হতো। আমি ওকে টেক্সট করলাম, তুমি অনেক কিউট, অনেক 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 কিউট, কিন্তু আমি যে একদম সুন্দর না, যদিও মিথ্যে কথা এটা। তুমি আমার ভালোবাসা যেমনই হও আমার কাছে সুন্দর, আর আমি অত কিউট না যতটা তোমার চোখে লাগছে। আমি তোমার যোগ্য নেই, কারণ তুমি আমার থেকে অনেক লম্বা। সমস্যা নেই, তুমি আমার বুকে থাকবে, আমি তোমার কপালে খুব সহজে চুমু খেতে পারবো। যদিও আমার নিজের উপর কনফিডেন্স এসে যে রন আমাকে দেখলেই পছন্দ করবে, তাছাড়া ও আমাকে অনেকটা ভালোবেসে ফেলেছে, তো আমি ওর হাবভাবে বুঝে গেছি। আর লোকে বলে না, ভালোবাসা পেতনিও সুন্দর, তাহলে তো পছন্দ হবেই। কিন্তু যদি পছন্দ না হয় তখন কী হবে? সেই আমি মানুষকে রিজেক্ট করেছি, সেই কি শেষমেশ নিজের ভালোবাসার কাছে রিজেক্ট হয়ে যাব? ভয়টা বুকের মধ্যে বাসা বাঁধে। ওকে আমি বারবার বলি, আমি যদি তোমার মনের মতো না হয়। ও বলে, আমি কখনোই কল্পনা করি না আমার ভালোবাসা মানুষটা কেমন হবে। কখনোই কাউকে নিয়ে স্বপ্ন সাজাই না, কারণ তুমি তো জানোই আমি সবার থেকে আলাদা, যার মনে কোনো ভালোবাসা ছিল না, কোনো অনুভূতি ছিল না, যে কিনা মেয়ে মানুষ থেকে 100 হাত দূরে থাকতো। তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসা কি, তোমার কাছে এসে বুঝেছি ভালোবাসা কি, কাউকে ভালোবাসলে কেমন অনুভূতি হয়। আমি তোমাকে ভালোবেসেছি, তুমি শুরুর থেকে আমার, তুমি শুরুর থেকে শেষ, এরপর আর কেউ আসবে না এই জীবনে। প্লিজ কখনো ছেড়েও যেও না আমায়, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। ও আমাকে কখনো দেখতে চায়নি, কারণ বরাবর বলেছে আমাকে ভালোবেসে তোমার রূপে লাবণ্যকে না। আমি আর লজ্জা আর ভয়ে ওর সামনে আসিনি। সেদিন থেকে চলছে আমাদের ভালোবাসা, যে ভালোবাসা থামাথামি নেই। সম্পর্ক অনেকটা দিন পরে আমার যে মানুষটাকে ভালোবাসে দেখতে ইচ্ছা করে, আমি কি ভিডিও কল দিতে পারি? তুমি কি একটাবার আমার সামনে আসবে? আমি কিছুক্ষণ চুপ থাকি। আচ্ছা, সমস্যা নেই, তুমি না চাইলে আসতে হবে না। ফোনটা দাও। আমি 20-15 সেকেন্ডের পর সামনাসামনি আসি, আর এসেই ফোনটা কেটে দিই। ও আমার মুখের এক পাশ দেখতে পায়, তাতেই যেন ওর মুখে ভুবনজয় হাসি। এরপর আমি কখনো ওর সামনে আসিনি। ও দেখতে চাইলে বলতাম, দেশে আসো, দেশে এসে প্রাণ ভরে দেখে নিও তুমি তোমার ভালোবাসাকে। দুজন দুজনকে নিয়ে ভালোবাসে ফেলি, দুজন দুজনকে ছাড়া কিছুই ভাবতে পারি না। একটা ঘন্টা মেসেজিং না হলে বা কথা না হলে পাগল হয়ে যায়, মনে হয় 1 যুগ হয়ে গেছে। গভীর থেকে আরও গভীরতর হয়ে গেছে আমাদের ভালোবাসা। যেই মনে লেমন আর অভ্রর ভালোবাসার ফুল ফোটাতে পারেনি, সেই মনে রনের ভালোবাসার বাগান গড়েছে।
কিন্তু মাঝপথে সমস্যা হয়ে দাঁড়ায় আমার ফ্যামিলি। আম্মু আব্বু কখনোই মানবে না এই সম্পর্ক, কারণ রনের সাথে আমার ফেসবুক পরিচয়, না জানি ওর ঠিকানা, না জানি ওর সম্পর্ক, আর না জানি ওর পরিবার সম্পর্কে। তাছাড়া আমার জেলা এক আর ওর জেলা আর এক, দুইজন দুই জেলার মানুষের দূরত্ব খুব বেশি। তারা তাদের মেয়েকে এত দূরে বিয়ে দিবে না। আম্মু আব্বু মাথায় হাত রেখে কসম কাটলো, ছোটো বোনের মাথায় হাত রেখে কসম কাটলো আমি যেন রনের সাথে যোগাযোগ না রাখি, তাহলে নাকি ওরা ওদের মরা মুখ দেখবো। আমি এখন রনকে এড়িয়ে চলছি। ওকে বলেছি যে ও যেন আমার জন্য অপেক্ষা না করে, দেশে এসে কোনো ভালো মেয়েকে যেন বিয়ে করে নেয়। আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব না। রন খুব কান্নাকাটি করে। ও আমার জন্য নিজেকে পুরো চেঞ্জ করে নিয়েছিল। যে ছেলেটা কোনো দিন কোনো ডে সেলিব্রেট করতো না, সেই আমাকে রোজ ডে থেকে শুরু করে ভ্যালেন্টাইন ডে, সারপ্রাইজ ডে উইশ করছে। যেই ছেলেটা কোনো বিষাদ ছাড়া কোনো কবিতা লেখে না, সেই ছেলেটা আমার জন্য লাভিং পোয়েম লিখেছে। যেই ছেলেটা পছন্দের ছিল নীল, সেই ছেলেটা এখন হলুদ রঙের সাদা ফুল নিয়ে আমাকে সাজানোর স্বপ্ন দেখে। যেই ছেলেটা সবসময় বলেছে বিয়ে আর বউতে অ্যালার্জি, সেই ছেলেটা আমাকে মনে প্রাণে বউ মেনে নিয়েছে। আমাকে নিয়ে হাজারো স্বপ্ন সাজিয়েছে। ভালোবাসা কি ছেলেটা বুঝতো না, আমি তাকে শিখেছি ভালোবাসা কি। আর আজ এই ছেলেটা আমি অন্ধকার জগতে ডুবিয়ে দিয়েছে, পরিবারের কথা স্বার্থপর হয়ে গেছি। যেই ছেলেটা সিগারেটকে চিনত না, সেই ছেলেটা এখন মদের বোতল নিয়ে পড়ে থাকে। আর আমি পেয়েছি বেঈমান নামক উপাধি। রন বারবার আমার কাছে ওর জীবন ভিক্ষা চেয়েছে। প্লিজ আমাকে আমার জীবনটা ভিক্ষা দে বিন্দু, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমার পক্ষে সম্ভব না রন, আব্বু আম্মুর বিরুদ্ধে যাওয়া, তুমি আমাকে ভুলে যাও। রন এখন পাগলের মতো হয়ে গেছে, নেশাই যেন ওর জীবন। আমি মাঝে মাঝে নখ দিয়ে বলিস নেশা করো না প্লিজ, এমনভাবে নেশা করতে থাকলে তুমি তো মারা যাবে। আমি তো মরতে চাই বিন্দু, বিধাতা কেন আমাকে বাঁচিয়ে রেখেছে? যে জীবনে তুমি নেই সে জীবন থেকে বা কী করবো বিন্দু? জীবন তো একটাই না, দে না আমায় তোকে। কী আর আমি চেয়েছি এই জীবনে তোর কাছে? একটাই মাত্র, তোকে তো চাই। এভাবে আমি আর বাঁচতে পারছি না বিন্দু, প্লিজ আমাকে আর নষ্ট করিস না। আমি বাঁচতে চাই কলিজা, তোকে নিয়ে চাই, একটা সংসার সাজাতে চাই, একটা সন্তানের বাবা হতে চাই। প্লিজ আমাকে ধ্বংস করে দিস না বিন্দু। আমি চোখের জল লুকিয়ে রনকে বিদায় জানিয়ে চলে আসি। আমার বুকটা যেন ওর যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমিও ওকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছি, কত শত আশা আমাকে ঘিরে। পাগলের মতো চাই আমি রনকে, কিন্তু বাবা মায়ের প্রথম সন্তান যে আমি। অনেক সাধনা, তাদের মনের কষ্ট কীভাবে দিব আমি নিজেই সবসময় সবাইকে বলে এসেছি, ভালোবাসলে এমন কাউকে বাসো যাকে পরিবার মেনে নেবে। এমন কাউকে বেসো না যে পরিবারে অসম্মতি জানে। তখন নিজেও কষ্ট পাবে, অপর ব্যক্তিটাও কষ্ট পাবে, আর তার সাথে বেইমান হয়ে থাকতে হবে সারা জীবন। লোকে বলবে প্রেমের সময় পরিবার কথাই ছিল, তখন কি পরিবার ছিল না? এখন পরিবার উদয় হয়েছে। সত্যি বলতে আমরা মানুষকে জ্ঞান দিতে পারি, কিন্তু যখন নিজে কাউকে ভালোবেসে ফেলি তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। কী করলে কী হবে সেটা মাথায় আসে না। একদিন রনের সাথে বিদেশ থাকে, ওর রুমমেট এক ভাই আমাকে ফোন দিয়ে বলে রন খুব কান্নাকাটি করছে, ওর কান্না সহ্য হচ্ছে না আমাদের, তুমি ওকে একটু বুঝাও, ও জবটা ছেড়ে দিয়েছে, বাসায় ফোন দেয় না, জানোই তো দেশে ওর পরিবার আছে, কারোর সাথে কথা বলে না, খায় না, ঘুমায় না, শুধু তোমার জন্য কান্নাকাটি করে। আমি ভাইয়েটার সাথে কথা বলছি আর কান্না করছি, শুধু না তখন আমি সারাদিন রাত কান্না করি। রনকে যে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। বুকের ভেতরে কী অসহ্য ব্যথা, যন্ত্রণা আমার কাউকে বুঝতে দেয় না। রনের থেকে লুকিয়ে রাখি আমার আর্তনাদগুলো। ওর সাথে কথা বললে খুব স্বাভাবিকভাবে বলি, যাতে ও বুঝে না আমার কষ্ট হচ্ছে, আমি ভালো আছি ওকে ছাড়া। আর এই ভেবে যেন ও আমাকে ভুলে থাকে। প্লিজ আপু তুমিও কান্না করো না, তাহলে রন নিজেকে আর সামলাতে পারবে না, ও আরও ভেঙে পড়বে। আমি ভাইয়াকে বলি, আচ্ছা রনকে একটু মোবাইলটা দিন। ভাইয়া রনের কাছে মোবাইলটা দেয়। কেন কাঁদছো তুমি কলিজা? বিশ্বাস করো, তুমি আমার থেকে আরও অনেক বেশি ভালো মেয়ে পাবে, যে তোমার ভালোবাসবে, কোনো দিন কষ্ট দেবে না। প্লিজ কেঁদো না। আমি তোকে চাই বিন্দু, আমার কোনো মেয়ে ভালো লাগবে না, আমি শুধু তোকে চাই। তোকে ছাড়া আমি বাঁচবো না কলিজা, বাঁচবো না আমি। প্লিজ তুই কাঁদিস না, তুই কাঁদলে আমার বুকটা ফেটে যায়। বিন্দু রে, আমি তোকে খুব ভালোবাসি কলিজা, খুব ভালোবাসি। আমি রনকে কাঁদতে কাঁদতে বলি, আমাকে মাফ করে দাও, আমি যতবার তোমার সামনে থাকবো ততদিন তুমি আমাকে ভুলতে পারবে না, আর কোনো ভেবে ভালো থাকতে পারবে না। দূরে সরে গেলে আমাদের তুমি ধীরে ধীরে ভুলে যাবে, তাই আজ থেকে তোমাকে ছেড়ে অনেক দূরে গেলাম, আর কোনো দিন তুমি আমার ছায়াও দেখবে না। ভালো থাকো, ভালোবাসি। দোয়া করো অন্য কাউকে নিয়ে জীবনে সুখে হোক। আমি কথা বলে ফোনটা রাখার পর ও মোবাইলটা এক আছাড়ে ভেঙে ফেলে, যা কিছুক্ষণ পর ওর পাশে থাকা ভাইয়াটার মাধ্যমে জানতে পারি। আর মোবাইলে ভাঙা ছবিগুলোতেই আমি দেখতে পাই আমি আমার আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দিই, যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিই, নিজের মোবাইলটাও কাঁদতে কাঁদতে আছাড় মেরে ভেঙে ফেলে। যোগাযোগের সব বন্ধ হয়ে যায় আগের মতো। আমি তিলে তিলে নিজের ভিতরে নিজেই শেষ হয়ে যাই। আর এদিকে লন জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে। না আছে ও ভালো, না আছে আমি বলি। নতুন মোবাইল কেনার আগ পর্যন্ত আমি আমার আব্বু আম্মু বোনের সাথে থেকে
আমার অন্য একটা আইডি নিয়ে সারাক্ষণ ঘুরে দেখি, কিন্তু ওর কোনো সাড়া নেই, কারণ মোবাইল যে ওর নাই। মোবাইল কিনলে পরে না আসবে ফেসবুকে, বন্ধ হয়ে যায় আমাদের যোগাযোগ। আমি আর যোগাযোগের চেষ্টা করিনি। আমার বন্ধুবান্ধবী বলে বাবা মা জন্ম দিয়েছে, এত বড় করেছে, এত ভালোবাসায় বড় করেছে, তাদের জন্য হলে রনের কাছ থেকে দূরে থাক, তাদের সুখ কষ্ট দিস না, জীবনে সুখী হবি না। আর রনের ভালো চাইলে রনের কাছ থেকে দূরে থাকবি, দেখবি ও ধীরে ধীরে তোকে ভুলে যাবে। চোখের আড়ালে মনে হচ্ছে মনের আড়ালে। আমি মনে মনে বলি আমি নিজেই তো কোনো দিন ওকে ভুলতে পারবো না, তাহলে কীভাবে বিশ্বাস করবো ও আমাকে ভুলে যাবে। নিজের শত কষ্ট হলে দূর থেকে আমি রনের কাছ থেকে একদিন আম্মু আম্মুর ভালোর জন্য, আর অন্যদিকে আমার রনের ভালোর জন্য। মাস দুয়েক পর, বিন্দু বলো, আমার বিয়ে ঠিক করছি। ছেলে তোকে অনেক আগেই চেনে, তাই আর দেখা দেখি চ্যাপ্টারে তারা যেতে চায় না। তোর আব্বু আর আমার খুব পছন্দ, তুই কি চাইস ওকে? না। তুই কি বিয়েতে রাজি? আমার কথা তোমরা শুনছো না কখনো যে আজ শুনবে? তাহলে বিয়ের আয়োজন করছি, কিন্তু আমরা আগামী শুক্রবার বিয়ের ডেট ফাইনাল ফেলতে যাচ্ছে ছেলে। তুই কি বলিস? তোমাদের যা ইচ্ছে তাই করো, প্লিজ আমাকে আর কিছু জিজ্ঞাসা করতে এসো না। আব্বু আম্মুর মুখের দিকে চেয়েও আমি নিজের ভালোবাসা কুরবানি দিতে চলছি। জিন্দা লাশ হয়ে বেঁচে থাকার পূর্বে প্রস্তুতি নিচ্ছি। আম্মু আম্মুর আত্মীয় স্বজন সবাই হলুদ নিয়ে আসলো। আহারে কত আনন্দ! স্বপ্ন ছিল রনের পরিবার আমাকে হলুদ ছুঁয়ে দেবে। রনের পিচ্চি ভাইটা এসে আমাকে ভাবি ভাবি বলতে বলতে হলুদের ছুঁয়ে মিষ্টি খাইয়ে দেবে। সবার অগোচরে রন এসে আমার কপালে ঠোঁট হলুদ আর ঠোঁট ছুঁয়ে দিবে। সবাই স্বপ্ন রয়ে গেল। সবাই খুশি, শুধুমাত্র চোখে মুখে হাসি নেই, চোখের জল পেয়ে বুক ভিজে যাচ্ছে। সবার ধারণা বিয়ে করে এ বাড়িতে ছেড়ে বাবা মাকে চলে যাব, তাই কাঁদছি। কিন্তু কিসের জন্য কাঁদছি, কার জন্য কাঁদছি, তা শুধু আমিই জানি। হয়ে গেল আমার হলুদ সন্ধ্যায় কেঁদে বালিশ ভেজেলাম। পরদিন আমি আর চিরতরে রনের থেকে পর হয়ে যাব। চাইলে আর বলতে পারবো না কলিজারে ভালোবাসি অনেকটা, ইচ্ছে করলেই আর পারবো না জড়িয়ে নিতে এই বুকে, চাইলেও পারবো না ওই বুকে মাথা রেখে চিৎকার করে কান্না করে কষ্টগুলো ধুয়ে মুছে ফেলতে। বীরের শাড়ির গহনা এনে আমাকে পরানো হচ্ছে, শাড়ি কেমন গহনা কেমন তার দিকে আমার কোনো খেয়াল নেই, না আছে অন্য কোনো দিকে। আমি তো মূর্তির মতো দাঁড়িয়ে আছি, যার যেভাবে ইচ্ছা আমাকে সাজাচ্ছে। কিছুক্ষণ পর আম্মু প্লেটে করে খাবার নিয়ে আসে। হা কর, খেয়ে নি, পরে কখন না আবার কখন খাস, প্রয়োজন নেই। আম্মু বুঝতে পারে আমি খাবো না, তাই আম্মু চলে যায় প্লেট নিয়ে। আমার শ্বাস কমপ্লিট, মেহমান এসে খেয়ে যায়। কিছুক্ষণ পর সবাই চিল্লাচিল্লি করছে, বর এসেছে, বর এসেছে। বুকের ভিতরটা রক্তক্ষরণায়। আজ তো আমাকে নিতে আসার কথা রন, আসার কথা, অথচ কী ভাগ্য, কী নিয়তি, সব কি শেষ হতে চলেছে এক নিমেষে। বরপক্ষের খাওয়া দাওয়া শেষ করলো। খাবার দাওয়ার পর বিয়ের পালা। আমি কেঁদেই যাচ্ছি, দম বন্ধ আসছে, বুকটা ফেটে যাচ্ছে মনে হচ্ছে। শেষমেশ আমার ভালোবাসাটাকে বুকের ভিতর দাপন করে 3 কবুল পড়ে আমি হয়ে গেলাম কারো কেনা বস্তু, যে এখন শুধু আমার দেহটাই পাবে। মনটা আমি দিয়ে দিয়েছি আমার রনকে। বাসর ঘরে কেন যেন আমাদের বাসায় আমার রুমেই সাজানো হয়েছে। আমাকে আজ নিয়ে যাবে না বরপক্ষ, আগামীকাল নিয়ে যাবে, তাই আমার রুমটাই ফুল দিয়ে সাজানো হচ্ছে। আমার ছোট্ট বোন আমাকে আমার রুমে বসিয়ে দিয়েছে। আমি বসে আছি দু চোখ ভরা কত স্বপ্ন নিয়ে, রনকে নিয়ে, বাসর ঘর নিয়ে। স্বপ্নগুলো চোখের পানিতে ধুয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দরজায় নখ। কলিজাটা এই মুহূর্তে কেঁপে উঠল। মনে মনে বলতে লাগলাম, বিধাতা, আত্মহত্যা তো মহাপাপ, তুমি আমাকে স্বাভাবিক মৃত্যু দাও প্লিজ, আমি যে আর সইতে পারছি না। আমার সামনে পাঞ্জাবি পরিতে একজন পুরুষ এসে দাঁড়ালো। আমি মাথা নিচু করে এসেছি। কেমন আছিস বিন্দু? আমি আমার মাথার ঘোমটাটা টান দিয়ে খুলে ফেলি। অভ্র ভাইয়া তুমি? আমি চিৎকার করে কাঁদতে থাকি আর বলতে থাকি, ভাইয়া কেন তুমি আমার এত বড় ক্ষতি করলে? আমি তো তোমায় ভালোবাসি না, আর পারবো না কোনো দিন বাঁচতে। কেন তুমি আমার সাথে নিজের জীবনটাও নষ্ট করলে? কেন ভাইয়া? আরে পাগলি, আমাকে তো কিছু বলতে দিবি। আমি তোমাকে ভালোবাসি না ভাইয়া, কেন তুমি বুঝতে পারছো না? আমি আমার বাম হাত দিয়ে চোখ ঢেকে কাঁদতে কাঁদতে বলতে থাকি। আচ্ছা 1 সেকেন্ড, তাকা আমার দিকে, এদিকে তাকা, হাতটা সরাও চোখ থেকে। আমাকে না হয় ভালোবাসিস না, ভালোবাসতে তো পারবি এই ছেলেটাকে, তো বাঁচতে পারবি। আমি অভ্র ভাইয়ের কথা শুনে মুখটা হাত থেকে সরালাম, আর সামনে তাকিয়ে দেখি অভ্র ভাইয়ের সাথে আমার রন দাঁড়ানো, আর রনের চোখ ভর্তি জল। বেচারা আমার দিকে অসহায়ের মতো তাকিয়েছে। আমি চিৎকার দিয়ে কান্না করে ফ্লোরে বসে থাকি আর বলতে থাকি, সরি রন, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি পারলাম না তোমার হতে, আমি পারলাম না তোমার স্বপ্ন পূরণ করতে। আমি মনে প্রাণে তোমার হলে দেহের দিক থেকে তোমার পর হয়ে গেলাম, আমাকে ক্ষমা করে দিও। রন আমার দিকে এগিয়ে এসে বলল, কে বলেছে পাগলি এসব? তুমি আজ থেকে পুরোপুরি আমার হয়ে গেছো, কাগজে কলমে মনে প্রাণে সবভাবে আজ থেকে তুমি আমার বউ, তুমি আমার, কারো সাধ্য নেই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার। মানে? আরে তুই কবুল বলার সময় বরের নাম শুনিস নেই না তো? গাধি, নাম না শুনে কবুল বলে দিয়েছিস। বরের নাম মোহাম্মদ রাহান আহমেদ রন,
কিন্তু রন তো বলেনি। রন বললে আমি ঠিকই শুনতাম। শুধু রাহান আহমেদ বলেছে, কারণ রন তো আর ওর ডাক নাম। সো আপনি এখন মিসেস রন, নট ওয়েড অভ্র, তাই ভয় পাওয়ার কিছু নেই। ওকে, থ্যাঙ্কস ইউ সো মাচ অভ্র। তুই না থাকলে আমি বোধহয় এখন কবরেই থাকতাম। তোর জন্য আমি আমার ভালোবাসাকে পেয়েছি। তোর কথা আমি কোনোদিনও ভুলব না। ভোলার কোনো চান্স নাই বোনজামাই, যেহেতু আমি আমার বড় ভাই, সেহেতু সারা জীবন আমাকেই দেখতে হবে আর মনে রাখতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝবি না আপনি। আপনার জন্যই তো এই ছেলেটা মরতে যাচ্ছিল, 10তলার উপর থেকে লাফিয়ে পড়তে চেয়েছিল আপনাকে হারানোর কষ্ট সহ্য করতে না পারে। আর আমি তাকে বাঁচাই কীভাবে? কারণ আমি রন একই জায়গায় থাকি, তবে পাশাপাশি রুম। ও যেদিন সুইসাইড করার চেষ্টা করেছিল সেদিন আমি ওকে বাঁচাই। আর কেন এমন কিছু জিজ্ঞাসা করলে তারপর ও আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করে। ছেলেটা মানুষ যে এত কাঁদতে পারে তা আমি ওকে দেখে বুঝেছিলাম। তারপর ওকে শান্ত করে জিজ্ঞাসা করি বিষয়টা কী। অ্যান্ড দ্যাটস, ও সব খুলে বলে। অমুক নামের মেয়েকে ভালোবাসে, ওকে ছাড়া বাঁচতে পারবে না। তারপর আমি বললাম ওর আইডিটা দেখি। ও আমাকে তোর আইডি দেখালো। এই তো আমার কাছে সব ক্লিয়ার। আমি ওকে বুঝালাম আর বললাম যেভাবেই হোক আমি তার ভালোবাসা তোর কাছে দেবো। ও আমাকে বলল কোনো দিন পারবি না তুই, আমি ওকে হারিয়ে ফেলেছি। তখন আমি ওকে বললাম তোর ভালোবাসার মানুষটা আমার আপাতত খাওয়াতো বোন। হারিয়ে ফেলিস নি তুই ওকে, বরং পেয়ে গেছি খুব সন্নিকটে। তারপর আর কি, রন আমাকে জড়িয়ে ধরলো, কাঁদলো। বুঝতে পারলাম এটা খুশির কান্না। তারপর কি হলো ভাইয়া? আম্মু আব্বুকে কীভাবে রাজি করালে? ওনারা তো রাজি ছিল না। তারপর আমি রনের একসাথে দেশে আসলাম। দেশে এসে রনকে একদিন তোদের বাসায় নিয়ে আসলাম, পরিচয় করে খালামণি আর খালুর সাথে। বললাম খালামণি খালু, আমার বন্ধু রন খুব ভালো ছেলে, বিয়ে করতে দেশে এসেছে। আমি ওকে বলেছি আমার একটা বোন আছে। তারপর ওকে বিন্দুর ছবি দেখাই, ও পছন্দ করে। আপনাদের কেমন লাগে ওকে দেখার জন্য? আমি তো আর বিন্দুর জন্য খারাপ ছেলে পছন্দ করব না। সব খুলে বললাম ওর সম্পর্কে। শুধু হাইড করে গেছি তোদের রিলেশনটা। সবাই ঠিক আছে, তবে বাসাটা দূরে হয়ে যায় না? এত দূরে বিন্দুকে বিয়ে দিবে না। না না, বিন্দুর এত দূরে যেতে হবে না। ও তো এখানেই জায়গা দেখেছে, জায়গা কিনে এখানেই ঘর তুলতেছে। সত্যি নাকি? সত্যি। তুই সব কিছু ভালো মতো খোঁজ নিয়েছিস তো? আরে আমি গতকাল ওদের বাসা থেকে ঘুরে এসেছি, চাইলে আপনারা চলুন ঘুরিয়ে নিয়ে আসি। না না থাক, তুমি আমার ছেলের মতো। তুমি কি আর তোমার বোনকে নদীতে ভাসিয়ে দিবে? ওর ভালোই চাইবে তুমি। ছেলেটা তো ভালোই লাগছে। তাহলে বাবা তুমি তোমার পরিবারকে সবাইকে নিয়ে একদিন আসো। না খালু, দূরে বলে ওনারা এখন আসতে পারবে না। যদি আপনারা রাজি হন তাহলে একেবারে বিয়ের দিন আসবেন তারা। তাদের কোনো আপত্তি নেই। রনের পছন্দে তাদের পছন্দ। ছেলে কি বিন্দু দেখবে? বিন্দু এমনিতে একটু ঝামেলা করছে, আসতে চাইবে কি না ওর সামনে? সমস্যা নেই। আমি তো অভ্রর কাছ থেকে ওর ছবি দেখেছি, আর একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, আমি দেখেছি দূর থেকে। আমার আর দেখতে হবে না। সে যদি চায় আমাকে দেখতে তাহলে দেখা করার ব্যবস্থা করেন, নয়তো আমার কোনো সমস্যা নেই। আর আমার ছুটি কম, তাই আপত্তি না করা থাকলেও সামনের শুক্রবার বিয়েটা হলে ভালোই হয়। ওই কথা বলতে পারলো না ভাইয়া। না, ও এত লাজুক। কীভাবে যে আমি বলেছি সেটাই আল্লাহ জানে। তারপর থেকে তোদের বিয়ে হয়ে গেল। ফাইনালি আমি সাকসেস। পেরেছি দুটো ভালোবাসার ফুলকে মিলিয়ে দিতে। পেয়েছি তোর ভালোবাসার মানুষকে, তুই পেয়েছিস তোর রনকে। পেয়েছি। এবার নাকি আমি তাহলে যাই? আমি কাবাবে হাড্ডি হব? আমি আর রন ভাইয়া শুভভাইকে জড়িয়ে ধরলাম। অভ্র ভাইয়া আমাদের দুজনকে দোয়া করে মাথায় হাত দিল। আমি তোদের সুখী দেখতে চাই, তোরা অনেক সুখী ভাইয়া। বলো তুমি খুব ভালো ভাইয়া, খুব ভালো। হা হা পাগলি। ভাইয়া আমার হাতে একটা কাগজের টুকরো দিয়ে চলে যায়। ফাইনালি আমার হাজব্যান্ডের উফ। এই কথাটা রন শান্তির নিঃশ্বাস নিল। আমি রনকে বললাম 1 মিনিট, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা। আমি ওয়াশরুমে গিয়ে কাগজের টুকরো খুললাম। ওখানে লেখা আছে, বিন্দু আমি তোকে সত্যিকারে ভালোবাসছি। আমি চাই তুই সুখী হ। যেখানে অভ্র এত বড় স্যাক্রিফাইস করেছে সেখানে আমি এমন কি? আমি কিন্তু তোমার বিয়েতে এসেছিলাম শুধুমাত্র তোমাকে এক নজর দেখতে। আর হ্যাঁ, অতি শীঘ্রই আমাদের আবার দেখা হবে। চিঠি অভ্র ভাইয়ের কাছে দিয়ে গেলাম। ভয় নেই, আমি তোর আগেও কোনো ক্ষতি করিনি, এখনও করব না। শুভ বাসর লিমন। চিঠিটা পরে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। তারপর চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়ে চলে আসলাম রুমে। আসতে রন আমাকে এক ঝটকায় বুকে টেনে নেয়। এই ছাড়ো ছাড়ো, একদম জড়িয়ে ধরবে না আমাকে। কেন কেন? না, তোমার বউতে অ্যালার্জি। ওটা তো আগে ছিল, এখন আর নেই। তোমার ভালোবাসায় অ্যালার্জি লজ্জা সব দূরে হয়েছে। কাছে আসলে মারবো, কিন্তু ভালোবাসায় ভয়কে আমি করে ফেলেছি জয়। এই বলে রন আমাকে ওর বুকে জড়িয়ে নিল, আর ওর বুকে ঠাই পেয়ে কেটে গেল আমার পৃথিবীর সমস্ত ভয়। পূর্ণতা পেল আমাদের ভালোবাসা। সমাপ্ত। ভয় ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।